আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে আমাদের ক্লাস 8 এর প্যাটার্নের প্রথম অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমরা হয়তোবা টাইটেল দেখে বুঝতেছো আমরা হচ্ছে প্যাটার্নটা পড়বো। প্যাটার্নটা ইনশাল্লাহ পুরোটা শেষ করবো অ্যান্ড এটা যে সিকিউ এমসিকিউ যা আছে ওইটাও সলভ করে দেবো ভাইয়া তোমাদেরকে, যেন তোমাদের হাফ ইয়ারলিতে কোনো আর সমস্যা না হয়। যে কোনো তুমি জাস্ট এই ক্লাসটা করবা। আর হচ্ছে হ্যাঁ, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে তুমি ক্লাসটার সাথে একটা নোট বানানোর চেষ্টা করবা। নোটে স্লাইডে ভাইয়া যা যা আছে সব কিছু তোমার লাগবে না। তোমার যেটা মনে হয় যে তোমার যতটুকু ইম্পর্টেন্ট, তোমার যেটা মানে যতটুকু লেখলে তুমি বুঝবা, তুমি যতটুকু দেখলেই বুঝে যাবে, জাস্ট ওইটুক কন্টেন্ট থাকলেই হয়েছে, ওইটুক তোমার থাকলেই হয়েছে। আর বাকি স্লাইডটা তো অবশ্যই পাবা, স্লাইডটা দিয়ে দেওয়া হবে। স্লাইডটা তুমি জাস্ট পরীক্ষার আগে তোমার নিজের নোট, স্লাইড অ্যান্ড জাস্ট প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কিছু লাগবে না। তো আসো আমরা তাহলে শুরু করি আজকের ফার্স্ট ক্লাস। ভাইয়ের সাথেও হয়তো বা তোমাদের আজকে ফার্স্ট। তো ভাইয়ের নাম হচ্ছে মহিমুল ইসলাম অমি, আমি অস্ট সিএসসিতে আপাতত পড়তেছি। তো আসো, ইনশাল্লাহ এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আর এক্সামের টাইমে তোমরা হয়তো বা বুঝতে পারবা যে এই ক্লাসটা বা নোটটা কতটা মানে কতটা তোমাদেরকে ইফেক্ট করছে, কতটা ইফেক্ট ফেলছে। তো তো প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন জিনিসটা হচ্ছে, মনে করো যে আমরা সাধারণত আমাদের আশেপাশে সবখানে একটা প্যাটার্ন দেখি। প্যাটার্ন দেখি বলতে একটা নির্দিষ্ট কোনো একটা ধারা বা সুবিন্যস্ত বা সুবিন্যাসিত কিছু একটা জিনিস। যেমন মনে করো এখানে এই জন্য সুন্দর একটা উদাহরণ, যেটা তোমাদের অনেকেরই হয়তো বা পছন্দ, দাবা খেলার একটা বোর্ডের ছবি দিয়ে দিতে পারে। এটার মধ্যে কি দেখতেছো? এই যে একটা সাদা ঘর, এরপর একটা কালো ঘর, আবার সাদা ঘর, আবার কালো ঘর, আবার সাদা ঘর, আবার কালো ঘর। এভাবেই কিন্তু ক্রমান্বয়ে জিনিসটা চলতে থাকে। এদিকেও এরকম, আবার উপরের দিক দিয়েও কিন্তু সেম, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো। তো এগুলো হচ্ছে একটা প্যাটার্ন। এই জিনিসটা হচ্ছে একটা প্যাটার্ন, যে তুমি একটা নির্দিষ্ট একটা ধারায় একটা জিনিস আছে। যেমন এই সাদা ঘরের পরে বা সাদা পরের পরে কখনো আরেকটা সাদা ঘর হবে না, কালো ঘরই হবে। এটাই হচ্ছে এটার একটা প্যাটার্ন, যে একটা সাদা ঘর, একটা কালো ঘর, একটা সাদা ঘর, একটা কালো ঘর। তো এই দাবার বোর্ডটা দেখলে তোমরা একটা প্যাটার্নের একটা ধারণা পেতে পারো। আরও মনে করো যে রাস্তায় জেব্রা ক্রসিং দেখো, জেব্রা ক্রসিং কিন্তু সেম, একটা সাদা দাগ থাকে, এরপর একটা কালো দাগ থাকে, একটা সাদা দাগ থাকে, এরপর কালো দাগ থাকে। তো এগুলো হচ্ছে একটা প্যাটার্ন ফলো করে। সেম ম্যাথের মধ্যেও তোমার প্যাটার্ন আছে। ম্যাথের মধ্যে প্যাটার্নটা কি? একটা নাম্বারের মনে করো একটা সিরিজ। তোমরা সামনের ক্লাসে আরও ভালো মতো মানে ধারা সম্পর্কে জানবা। এই ক্লাসে আপাতত জাস্ট একটা বেসিক ধারণা আর কি, যে নাম্বারটা ফলো করে। যে মনে করো যে ভাইয়া যদি কয়টা নাম্বার লিখি, মনে করো 1, 3, 5, 7, 9, এভাবে মনে করো চলতেছে। তো এখানে কি দেখতেছো? 1, 3, 5, 7, 9, তোমরা ফার্স্টেই দেখে বুঝে গেছো এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি? অ্যান্ড আরেকটা জিনিস এখানে ফলো করতে পারো, যে এখানে কি প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 2 করে বাড়তেছে। প্রত্যেকটা পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। এর মানে সামনের যে পরের সংখ্যাটা হবে বা আরও পরে যত আগাবে, সবগুলো কি 2 2 2 2 করে আগাবে। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। কি প্যাটার্নটা? যে একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা ক্রমান্বয়ে যা আগাচ্ছে, এরকম। আরেকটা যদি তোমরা প্যাটার্নের একটা উদাহরণ দেখতে চাও, যে সুন্দর একটা তোমাদের আছে, যেটা নিয়ে তোমরা আসলে বেসিক্যালি আরও বড় ক্লাসে পড়বা, বাট যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে এই জিনিসটা এখানে কি একটা ত্রিভুজের মতো দেখতেছো। ত্রিভুজটা কি হচ্ছে দেখো, 1 1 1 আর এখানে হচ্ছে 2। জিনিসটা তুমি মানে যদি ভালো মতো খেয়াল করো, যে এখানে যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, এখানে দেখো জিনিসটা হচ্ছে কি, যে প্রত্যেকটা মাঝের যে সংখ্যাটা সেটা হচ্ছে উপরের 2টা সংখ্যার সমষ্টির সমান। যেমন এখানে দেখো, এই যে 1 আর 1, এই 1 আর 1 এর সমষ্টি কিন্তু কি 2। এই জন্য কি 1 এর পর এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে। এই দুইটা কোত্থেকে আসছে? এই যে একটা সমষ্টি। আর সাইড দিয়ে কি একটা ব্যারিয়ারের মতো কি 1, প্রত্যেকটাতে হচ্ছে 1 1 1 সাইডে থাকবে। মানে তুমি যদি নিচে আরও নিচে নামাও, মনে করো যে আমি যদি আরেকটা লিখি, তাহলে আমি কি করব? সবার আগে কি ভাইয়া তো দেখছিল যখন লিখতেছিলাম কি করতেছিলাম, সাইডে সবার আগে 1 দিতেছিলাম। সেম এখানে আবার সাইডে 1 দিব, সবার আগে সাইডে 1 দিব। সাইডে 1 দিয়ে কি করব? এরপর মনে করো দাও এটা যদি একটু আরেকটু উপরে উঠে নিই, না এটা হচ্ছে না, তো সমস্যা নেই, এখানে দেখা যাবে 4 আর 1, মনে করো এখানে কি হবে? 5। 4 6 আর 4 কত হবে? এখানে 10। 6 আর 4 কত হবে? এখানে 10। 4 আর 1 এখানে কত হবে? 5। ঠিক আছে? তো এই যে এই জিনিসটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে, যে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে তার উপরের 2টা সংখ্যার সমষ্টি। এখানে যেমন এখানে 1 সাইডে হচ্ছে 1 1 দিয়ে শুরু, সাইডে হচ্ছে 1। আর এখানে 3টা কোত্থেকে আসছে? এই যে 2 আর 1 যোগ করে হচ্ছে 3। এখানে 3 কোত্থেকে আসছে? 2 আর 1 যোগ করে হচ্ছে 3। এই মাঝখানে হবে কি? এই উপরের 2টা সংখ্যার সমষ্টি। তো এইটাকে হচ্ছে বলা হয় তোমার প্যাসকেলের ত্রিভুজ। এটাকে কি বলা হয়? প্যাসকেলের ত্রিভুজ। এখানে যদি একটু লিখে দিই, এখানে তোমাকে বলা হয়
প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে। তো এটা তোমার সাধারণত হয়তো বা এমসিকিউতে পাইতে পারো, বাট এটা হচ্ছে তোমার একটা প্যাটার্নের একটা বেসিক ধারণা আর কি। এখন না পাইলেও মনে করো যে তোমরা ফিউচারে বা ক্লাস 9-এ উঠলেই ইনশাল্লাহ তোমরা এই প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আরও পড়াশোনা করবে। তো এই গেল আমাদের প্যাটার্নের বেসিক ধারণা, যে প্যাটার্ন কি, প্যাটার্ন জিনিসটা মানে কি মিন করতেছে, কি ইয়ে করতেছে। এখন যদি আমরা সামনে আগাই, পরের স্লাইডে যাই, এখন এখন আমরা পড়বো হচ্ছে ওই যে আমরা এখন ম্যাথের মধ্যে ম্যাথের পার্টটাতে ঢুকে যাব। ফার্স্ট হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সুন্দর মতো ভাই এখানে লিখে দিছি, 1 থেকে শুরু করে, এখানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা কি 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, এখানে কিন্তু এই কথাটা আছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা লাগবে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, শূন্য ছাড়া সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো দুইটা এখানে দুইটা ক্রাইটেরিয়া, এক হচ্ছে যে ধনাত্মক সংখ্যা, আরেকটা জিনিস কি সেটা হচ্ছে শূন্য ছাড়া। তাহলে শূন্য কি তোমার স্বাভাবিক সংখ্যা? না, তোমার কিন্তু একদম সংখ্যার মধ্যে ক্লিয়ারলি বলা আছে শূন্য কিন্তু কি কোনো স্বাভাবিক সংখ্যা না। আর ধনাত্মক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? 1, 2, 3, মনে করো 100, এইগুলা হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হলে কি হইতো? -1, -2, -3, -3, -4, -5, -6, 7 এরকম। তো এইগুলো হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যা। আবার কি স্বাভাবিক সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, কি মৌলিক সংখ্যা, দুই হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা আশা করি অনেকেই এই মানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সম্পর্কে আইডিয়া আসো, বা আইডিয়া না থাকলে সমস্যা নেই, তোমাদের আইডিয়া এখন আরও ভালো মতো ক্লিয়ার করে দিতেছি। বাট মেইনলি কি স্বাভাবিক সংখ্যাকে আরও দুইটা সংখ্যাকে ভাগ করা হয়, কি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। নেক্সট স্লাইডে আমরা চলে এখন পড়ব হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি ফার্স্টে যদি এখানে দেখি মৌলিক সংখ্যা জিনিসটা কি। মৌলিক সংখ্যা জিনিসটা কি? 1 থেকে বড় যে সব সংখ্যা যার 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। 1 থেকে বড় যে সংখ্যা যার 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তোমাদেরকে যদি আবার গুণনীয়ক জিনিসটা একটু মনে করাই দিই, গুণনীয়ক জিনিসটা অনেকেরই হয়তো বা পেস লাগে যে গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক জিনিস হচ্ছে কি, যে তুমি মনে করো একটা সংখ্যাকে দুইটা সংখ্যার গুণ আকারে যদি প্রকাশ করো, বলতে পারো যে উৎপাদক জিনিসটা যেটা, ওইটা হচ্ছে গুণনীয়ক। যেমন মনে করো আমি 16 যদি লিখি, 16কে আমি কি লিখতে পারি? ফার্স্টে কি মনে করো 1 থেকে শুরু করলাম, যে 1 × 16, 16কে 16, মানে হচ্ছে যে ওই 16কে যত মানে যে জিনিসটা দিয়ে ভাগ করা যায়। এবার তুমি আরো যদি বাড়াও, তুমি কি 2 দিয়ে ভাগ করতে পারো 16কে? হ্যাঁ 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে 16কে ভাগ করলে 8, তাহলে এখানে কি লিখতে পারো? 2 × 16, সরি 2 × 8, 2 × 8 লিখতে পারো। তো এরপরে আর কি লিখতে পারো? 3 দিয়ে তো যায় না 16, 4 দিয়ে যায়, 4 × 4। এই যে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এই 16 এর গুণনীয়ক। কি কি? 1, 16, 2, 8, 4। 4 তো আবার এখানে দেখো একটা জিনিস তোমরা ফলো করো, এখানে তো 4 এসে পড়ছে। যখনই একটা সংখ্যা আসবে এন্ড পরের সংখ্যাটা আবার রিপিট হয়ে যাবে, তখন তুমি বুঝবা এর নিচে আর কোনো গুণনীয়ক নেই। তুমি আর যতই চেষ্টা করো না কেন 16 আর কোনো গুণনীয়ক তুমি বের করতে পারবে না। তো এখানে তাহলে কি 16 গুণনীয়ক কিগুলো? 4, 2, 1, 16, 8, এভাবে 16 নিচে। তো এখানে হচ্ছে এই জিনিসটা যে কি বলছে, তোমার 1 থেকে বড় যেসব সংখ্যা যার 1 এবং সেই সংখ্যাটি ছাড়া কোনো গুণনীয়ক, অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তার মানে কি 16 কি তাহলে মৌলিক সংখ্যা হবে না? কেন? কারণ দেখো 16 কি 1 আছে এবং 16 এটা হচ্ছে তার গুণনীয়ক। এছাড়া কি 2, 4, 8 এগুলোও তার গুণনীয়ক না। তাহলে কিন্তু এটা কি 16 কিন্তু কি মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা যদি তোমাকে আমি বলি, যেমন মনে করো কত 5। দেখো 5কে তুমি কিভাবে ভাঙতে পারো? এরকম গুণনীয়ক আকারে যদি ভাঙো 1 × 5, আর কি তুমি 5কে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবা? আর কি তুমি এভাবে লিখতে পারবা কোনো দুইটার গুণ আকারে 5কে? না। 7, 1 × 7, আর কি তুমি লিখতে পারবা 7কে অন্য কোনোভাবে? না। এইটাই হচ্ছে কি, যে সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যাটি নিজে বাদে আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে কি 5 আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই জিনিসটা কিন্তু ভালো মতো মনে রাখা লাগবে যে কি, যে 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। গুণনীয়ক কি নেই, অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যা বলা হয়। আরেকটা জিনিস একদম ভালো মতো এই জিনিসটা মনে রাখবা, অনেকে এই জিনিসটা একটা মানে প্যাচ লাগায় যে 2 হচ্ছে সবচেয়ে ছোট। 2 হচ্ছে কি সবচেয়ে ছোট। এটা যদি একটু অন্য গালি দিয়ে মার্ক করে দিয়েছে, 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে কি সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। তুমি একটা জিনিস নর্মালি ভাবো, এই যে এইখানে হচ্ছে আসলে অঙ্কের মজাটা, তুমি একটা জিনিস নর্মালি ভাবো যে তুমি 2 এর পরে আর যত জোড় সংখ্যা লিখবা, মনে করো 4, 6, 8, 12, আরও তুমি অনেক বাড়াইলা, মনে করো 98, 102, সব জোড় সংখ্যা লেখলা, তুমি কি ওইগুলাকে
অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ করতে পারবা না? তুমি কিন্তু অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ করতে পারবা। তুমি অন্য যেই সংখ্যায় যেই জোড় সংখ্যাই লেখো না কেন, 2 এর বড় জোড় যেই সংখ্যা লেখো না কেন, ওই জোড় সংখ্যাটাকে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা। তো যখনই তুমি একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছো, তখন কি তুমি আর ওটাকে মৌলিক সংখ্যা বলতে পারবা না? কিন্তু যে এই জন্যই কিন্তু হচ্ছে কি 2 হচ্ছে সব। আর 2 এর কি অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায়? যেমন তুমি 2 কে কি এই জিনিসটা ছাড়া, আমি যদি 2 লিখি, 2 কে কি তুমি 1 × 2 এটা ছাড়া আর কোনোভাবে তুমি প্রকাশ করতে পারো? 2 এর কি আর গুণ অনেক আছে? 2 এর গুণ কিন্তু কি শুধু হচ্ছে 1 এবং কি 2 নিজে, মানে 1 এবং সেই সংখ্যাটা নিজে, তাহলে এটা কি একটা মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা গেল। এরপর তুমি যদি আরো জোড় সংখ্যা বাড়াও, যেমন 4 এ গেলে কি তুমি আর ওইটাকে কি মৌলিক সংখ্যা বলতে পারবা? না, কারণ এটা অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ যাবে। এরকম তুমি যেই জোড় সংখ্যাটাই লেখো না কেন, এটা কিন্তু কি অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ যাবে। এই জন্য জিনিসটা কি 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং কি ছোট জোড় মৌলিক সংখ্যা। 2 বাদে কিন্তু কি অন্য কোনো জোড় মৌলিক সংখ্যা, মানে অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না কখনো, কারণ ওই যে অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ যাবে। এই জিনিসটা গেল। আর আরেকটা এখানে 2টা ইম্পর্টেন্ট কথা লেখা আছে। কি জিনিসটা? যে এই ছাঁকনিটার মাধ্যমে ইরাটোস্থিনিস ছাঁকনি, এই ছাঁকনিটার মাধ্যমে হচ্ছে তোমার মৌলিক সংখ্যাগুলোকে কি বলা হয়, মানে মনে করো যে ডিটেক্ট করা হয়। এটা মাঝে মাঝে তোমার নৈবিত্তিকে দিয়ে দেয়। তুমি বানানটা একদম ভালো মতো মনে রাখবা, যে এটা অনেকেরই বানানটা প্যাচ লাগে, আমি নিজে জানি, আমার নিজেরও মাঝে মাঝে পড়তে প্যাচ লাগে, যে কি ইরাটোস্থিনিস ছাঁকনি। এই ছাঁকনিটার মাধ্যমে কি হচ্ছে যে 1 থেকে 100, মানে এটা তোমাদের বই আছে দেখবা যে 1 থেকে 100 যে মৌলিক সংখ্যাগুলো আছে, ওই ছাঁকনির মাধ্যমে কি ওগুলো ডিটেক্ট করা হয়। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমার মনে করো নৈবিত থেকে একদম মাস্ট মনে করো পাইতে পারো, বা মনে করো এই জিনিসটা দিয়ে দেয় এবং প্যাচ লাগে, যে 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যাও না এবং কোনো যৌগিক সংখ্যাও না। ঠিক আছে, 1 এখন তুমি বলতে পারো যে 1 তো কোনো মৌলিক সংখ্যা না, তার মানে কি 1 যৌগিক সংখ্যা? না, এরকম কোনো কথা নাই যে মৌলিক সংখ্যা না দেখে ওটা যৌগিক সংখ্যা মাস্ট হবে না, এরকম কোনো কথা নাই। কারণ অনেক কিছুই তো আছে এরকম, তাই না? যে মানে এমন তো না যে সে ছোট না হলে অবশ্যই সে বড়, কেন সে মানে মাঝারি হইতে পারে না, সে মেজ হইতে পারে না। 1 হচ্ছে এরকম জিনিসটা, 1 মৌলিকও না, 1 যৌগিক সংখ্যাও না। অনেকে করে কি, যেমন আমার কাছে নৈবিত্তিক যদি এটা আসে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তখন এই যে জিনিসটা ভুলে যায় যে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সে করে কি 1 দেখে ধাম করে তাকায় দেয় 1 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। কিন্তু এটা মাস্ট তোমাদের মনে রাখা লাগবে যে 1 কোনো মৌলিক সংখ্যাও না, কোনো যৌগিক সংখ্যাও না। তো এইটাই আপাতত মনে করো মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা থাকতে হয়েছে। এখান থেকে নৈবিত্তিক পাইতে পারো, অথবা সিকিউতে যদি আসে তাহলে এইভাবে সুন্দর মতো লিখতে পারো। তো এখন যদি আমরা নেক্সটে আগাই, এরপর এই যে এখন হচ্ছে আমাদের মেইন প্যাটার্নের মেইন জিনিসটা শুরু হবে, যে আমাদের ম্যাথমেটিক্সে যে প্যাটার্নটা লাগে, যে প্যাটার্ন জিনিসটা, সেটা ফার্স্টে আমরা দেখতেছি একটা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। এই যে এই সংখ্যাগুলা, এগুলা বেসিক্যালি কি 3, 10, 17, 24, 31, এগুলা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। এই জিনিসটা কিভাবে বুঝবা যে একটা প্যাটার্ন ফলো করতেছে? সর্বপ্রথম মানে তোমার বেসিক যদি একটা বলতে চাও যে প্যাটার্নটা বুঝার জিনিসটা কি, বা প্যাটার্নটা আমি কীভাবে বুঝবো, তুমি ওটার পার্থক্য বের করো, প্রত্যেকটা মানে সংখ্যার পরবর্তী পার্থক্যটা নির্ণয় করো। যেমন আমি যদি এখানে পার্থক্যটা লিখি যে 3 থেকে 10, তার পার্থক্য কত? এখানে অবশ্যই 7। 10 থেকে 17, এখানে পার্থক্য কত? 7। 17 থেকে 24, এখানে পার্থক্য কত? 7। 24 থেকে 31, এখানে পার্থক্য কত? 7। এই যে এখানে তুমি পার্থক্যটা যে দেখতেছো, পার্থক্যটা তুমি এখানে দেখতেছো, এই যে তুমি এখানে যে পার্থক্য দেখতেছো, জিনিসটা কি হচ্ছে? প্রত্যেকটা সংখ্যা 7 করে কি বাড়তেছে। এটা কি একটা প্যাটার্ন ফলো করতেছে না? তুমি কিন্তু এই জিনিসটা দেখে অলরেডি বুঝে গেছো কি, যে পরের যে সংখ্যা হবে, আর এখানে এই যে এই ডট 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 এইসব যে দিছে, এই জিনিসটা দিয়ে কি বুঝাইছে? এই ডট ডট দিয়ে মানে হচ্ছে এটা চলতেছে, সামনে চলতে থাকবে সামনে, কারণ সামনে তো অসংখ্য নাম্বার আছে, এই অসংখ্য নাম্বার যাবত কি এটা চলতে থাকবে। তো এই যে এখানে 7, প্রত্যেকটার দেখো পার্থক্য হচ্ছে 7। 3 থেকে 7 বেড়ে 10 হয়েছে, 10 থেকে 7 বেড়ে 17 হয়েছে, 17 থেকে 7 বেড়ে 24 হয়েছে। এই জিনিসটা কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। প্যাটার্নটা কি? যে প্রত্যেকটা সংখ্যার পরবর্তী সংখ্যার হচ্ছে এর থেকে 7 বেশি, মানে আগের সংখ্যা থেকে 7 বেশি। তার মানে কি তুমি কি ইজিলি সুন্দর মতো তুমি বুঝতে পারবা যে কি 31 এর পরের সংখ্যাটা কি হবে? অবশ্যই 31 প্লাস 7 সমান কি 38 হবে। তাই এর পরবর্তী সংখ্যা কি? আবার 38 প্লাস 7, এরপরটা কি? আবার প্লাস 7, আবার প্লাস 7, এভাবে কি জাস্ট 7 করে বাড়তে থাকবে। তো এটাকে একটা প্যাটার্ন ফলো করতেছে। এইটাই হচ্ছে তোমার মেইনলি তোমাদের প্যাটার্ন জিনিসটা, যে একটা নির্দিষ্ট মনে করো যে একটা ধারা ফলো করে, হয়তো বা 7 করে এরকম। আরও আমরা সামনে আরও অনেক প্যাটার্ন দেখবো, যে শুধু যে এরকম কোনো কথা না যে সবগুলোর পার্থক্য সেম থাকবে এবং পরেরটা বাড়তে থাকবে, এরকম অন্য প্যাটার্নও থাকতে পারে, যে মনে করো যে তোমার পার্থক্য অন্য কিছু। তো আসো ইনশাল্লাহ আমরা সামনে আরও দেখবো আরও আগে। এরপরে নিচেরটা দেখি, আবার নিচেরটাতে আবার কি বলছে? 1, 4, 9, 18, 15। তো এটা দেখে তো আমরা বেসিক্যালি এখন কিছু বুঝতেছি না, বাট আমি কি বলছি, প্যাটার্নের জন্য সবার প্রথমে তুমি কি করবা? পার্থক্যটা বের করো। তো আমি এখানে আগে পার্থক্যগুলো দেখি,
যে কত করে আসলে পার্থক্য হচ্ছে। 4 1 থেকে 4 হয়েছে, তার মানে কি 1 2 3 4 3 বেড়ে 4 হয়েছে। 4 থেকে 9 হয়েছে, তার মানে কত বাড়ছে? 5 বাড়ছে। 9 থেকে 18 হয়েছে, তার মানে কত বাড়ছে? আরো 9 বাড়ছে। ধরো 9 বাড়ছে। এরপর আচ্ছা এখানে একটু সমস্যা আছে, তোমার 18টা পরে হবে, এখানে একটু টাইপিস্ট ভুল করছে, 18টা পরে হবে, এখানে ভুল করছে। এখানে আমি এটা কেটে দিই, ধরো আমি আবার লিখি জিনিসটা। এখানে হবে বেসিক্যালি তোমার, দাঁড়াও না, এখানে জানি ফিল কিভাবে করে দেয়। আচ্ছা দাঁড়াও ভাই, এখানে তোমাদের আবার লিখে দিই। এখানে এখানে একটু সমস্যা আছে, এই জিনিসটা হবে না তোমার প্যাটার্নের, এই প্যাটার্নটা হবে না। এখানে হবে হচ্ছে তোমার 1, দেন হচ্ছে তোমার 4, দেন হচ্ছে তোমার 9, এরপর হচ্ছে তোমার 9 পর হচ্ছে 15, 1 2 3 4 3, এরপর হচ্ছে তোমার 4 হচ্ছে 9। তাহলে এখান থেকে এখানে পার্থক্য কি? তোমার হচ্ছে 3, এখান থেকে এখানে পার্থক্য কি? 5, এরপর তোমার হবে 9 10 11 12 13 14 15 16, এখানে হবে তোমার 16। 1 3 4 9 16। এখানে হবে তোমার 25, এভাবে আবার ডট 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 করে চলতে থাকবে। তো এখানে জিনিসটা দেখো, এখানে কি হতেছে, তো ওইটা আসলে আমাদের টাইপিস্টের একটু ভুল ছিল আর কি, যে এখানে তোমার প্যাটার্নটা সে ঠিক মতো তুলতে পারেনি। তো সমস্যা নেই, আমরা আগে যাই, আমরা দেখি। তাহলে এখানে এরপর কি হয়েছে 9, তাহলে এখানে দেখো, এখানে তুমি যদি প্যাটার্নটা লক্ষ্য করে এখানে কি হইতেছে, পার্থক্য আগের বার তো ভাই সুন্দর মতো পার্থক্য মিলে গেছিল, যে কি আসিল 7 7 7 7 7 করে কি পার্থক্য আসিল, মানে কি পরবর্তী সংখ্যাটা 7 করে বাড়লেই হয়ে যাবে। এখানে জিনিসটা কি হইতেছে, প্রথম সংখ্যাটা হচ্ছে তোমার কত 1, পরবর্তী সংখ্যাটা তোমার কি 4, এরপর 9, এরপর 16, এরপর 25। এখানে তো কোনো মানে নির্দিষ্ট মানে একটা সংখ্যার পার্থক্য হইতেছে না। এখানে কি হইতেছে, ফার্স্টেরটায় 3 বাড়ছে, 3 পার্থক্য, এরপরটায় 5 পার্থক্য, এরপরটায় 7 পার্থক্য, এরপরটায় 9 পার্থক্য। বাট এখানের ভিতরে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবা, জিনিসটা কি হইতেছে, 9-এর পর অবশ্যই দেখো এখানে 3-এর থেকে যখন 5-এ গেছে তখন কি 2 বাড়ছে না, 5-এর থেকে যখন 7 গেছে তখন কি পার্থক্যটা 2 বাড়ছে না, 7 থেকে তোমার যখন 9 গেছে পার্থক্যটা 2 বাড়ছে না। এখানে এই জিনিসটাই হচ্ছে পার্থক্যর ভিতরে একটা প্যাটার্ন হয়ে গেছে। জিনিসটা কি হবে, 9-এর পরে এরপরের সংখ্যাটার পার্থক্য কত হবে, অবশ্যই 11 বেশি হবে। কত বেশি হবে, 11 বেশি হবে, কারণ এখানে 9 আছে, 9-এর পরে 2 বাড়লে 11, এরপরের সংখ্যাটা কি 11-এর পরে 11-এর সাথে আরও 2 যোগ হবে, মানে কি 12 13 পার্থক্য হবে। বুঝতেছো, এই জিনিসটা হচ্ছে এখানে প্যাটার্ন হবে। তাহলে আমি যদি পরবর্তী সংখ্যাটা কি বলে বের করি, তাহলে কি হবে 25 প্লাস 11 6 36। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে প্যাটার্ন জিনিসটা কি হয়েছে, এখানে মানে হচ্ছে পার্থক্যর মধ্যে 2 করে বাড়তেছে, 1 ফার্স্ট হচ্ছে 3, এরপর 5, এরপর 7, এরপর 9, এরপর কি হচ্ছে 11, এরপরেরটাতে আবার কি হবে মনে করো 11 13, এরপরটা পার্থক্য 13। তো এখানে আসলে তোমার কি প্রত্যেকটা পার্থক্য সমান, আর এখানে পার্থক্যটা কি 1 করে 2 করে বাড়তেছে। এটাই হচ্ছে তোমার এই জায়গার প্যাটার্ন। তো এটা ইনশাল্লাহ আমি মনে করি তুমি বুঝতে পারবা। তো আসো আমরা এখন নেক্সট স্লাইডটা দেখি। নেক্সট স্লাইড, এটা হচ্ছে তোমার কি ফিবোনাকি সংখ্যা। নেক্সট স্লাইড হচ্ছে তোমার ফিবোনাকি সংখ্যা। এই ফিবোনাকি সংখ্যা নিয়ে তোমাদের আবার সেম, এই ক্লাসে হয়তো এত বেশি পড়ালেখা নেই, বাট সামনে তোমরা যত বড় হবা, তোমরা যারা হয়তোবা সায়েন্স দিবা, তাদের এটা নিয়ে আরও অনেক মানে বিস্তারিত আলোচনা আছে ফিবোনাকি সংখ্যা নিয়ে। ফিবোনাকি সংখ্যার জিনিসটা কি, ফার্স্টে তুমি এই সিরিজটা দেখো, এই সিরিজটা দেখো, এই সিরিজটা যদি তুমি একটু খেয়াল করো,
দেখো এখানে কি হইতেছে, ফার্স্ট সংখ্যা হচ্ছে 0, এরপর হচ্ছে 1, এরপর 1, এরপর 2, এরপর 3, এরপর 5, এরপর 8, 13, 21। কি এটা কি প্যাটার্ন? এখানে তো কোনো পার্থক্য বা কোনো কিছু তুমি দেখতে পারতেছো না। তাও আমি কি বলছিলাম সবার আগে, কি মানে একটা প্যাটার্ন ধরার জন্য তুমি ফার্স্ট কি করবা, ওটা পার্থক্যটা লিখবা। তো এখানে পার্থক্যটা আমি যদি এখানে পার্থক্যগুলো একটু লিখি, এখানে 0 থেকে 1 বেড়ে 1 হয়েছে, এখান থেকে আবার পার্থক্য 0, এটাতে আবার পার্থক্য 1, এটাতে আবার পার্থক্য 1, এটাতে পার্থক্য হচ্ছে 2, এটাতে 3, এটাতে 8, 9, 10, 11, 12, 13, 5, এখানে আবার কত 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এখানে হয়ে গেছে 8। এই যে এখানে 8, এখানে কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো মানে ইয়ে পাইতেছো না, মানে পার্থক্যগুলোরও কোনো মানে ইয়ে মানে কোনো একটা প্যাটার্ন ধরা বা নির্দিষ্ট একটা আকারে। যেমন আগের বার কি হয়েছিল, আগের স্লাইডে আমরা কি দেখছিলাম যে পার্থক্য একটা 2 করে বাড়তেছে, বাট এখানে কি পার্থক্য কোনো কিছু বাড়ছে, প্রথমে হলো 1, আবার কমেছে 0, আবার 1, আবার 1, আবার 2, আবার 3, আবার 5, আবার না, এটা হইতেছে না। কিন্তু তুমি যদি এখন পার্থক্যগুলো বাদ দাও, তুমি মনে করো এখানে এটা বারবার স্লাইড সহ চলে যায়, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখানে পার্থক্যগুলো তুমি যদি খেয়াল করো, পার্থক্যগুলোতে কি হইতেছে, পার্থক্য আমার কোনো প্যাটার্ন ধরতে পারতেছি না, বাট তুমি সংখ্যাগুলোতে খেয়াল করো, সংখ্যাতে কি হয়, সংখ্যাগুলো খেয়াল করো, এখানে আছে কি 0, এরপর আছে কি 1, এরপর আছে কি 1। একটা জিনিস খেয়াল করতে পারতেছো, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 না, এখানে কত লেখা 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2 না, এখানে কত লেখা 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3 না, এখানে লেখা 3। মানে ভাইয়া কি বুঝে দিতেছি, এখানে হচ্ছে কি যে পরবর্তী সংখ্যাটা হবে এর আগের দুইটা সংখ্যার সমষ্টির সমান। কি বললাম, পরবর্তী সংখ্যাটা হবে আর আগের দুইটা সংখ্যার সমষ্টির সমান। যেমন এখানে 0 আর এখানে 1, তাহলে এবার পরবর্তী সংখ্যাটা কি হবে, 0 আর 1 যোগ 1। এখানে 3 কিভাবে আসছে, এর আগের দুইটা সংখ্যার সমষ্টি সমান, 2 and 3 এর যোগ কি 5, এই যে এখানে 5 এইভাবে আসছে। এখানে 8 কিভাবে আসছে, এর আগের দুইটা সংখ্যার সমষ্টি সমান, যেমন কি 3 আর 5 যোগ করলে কত হয় 8। এভাবে এইটাকে তোমার বলা হয় ফিবোনাকি সংখ্যা বা ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, যে এই সিরিজটাতে কি হবে, এই প্যাটার্নটাতে কি হবে, একটা সংখ্যা হবে তার আগের দুটা সংখ্যার সমষ্টির সমান। এখানে এটাই দেখতে পারো। এরকম তুমি যদি আরো আগাও, যেমন 13 আছে আর এখানে 21 আছে, পরবর্তী সংখ্যাটা কি হবে, পরবর্তী সংখ্যাটা হবে অবশ্যই কি এর আগের দুইটা সংখ্যার সমষ্টির সমান, তার মানে 13 আর 21 এর সমষ্টির সমান হবে কি এর পরের সংখ্যাটা, এভাবে। তো এইখানে আবার এই যে নিচে আমরা এই ফিবোনাকি সংখ্যা নিয়ে একটা সিরিজ দেখতেছি, আমরা এখানে আরেকটা নিচে ফিবোনাকি প্যাটার্ন। কিভাবে বুঝবো এটা ফিবোনাকি প্যাটার্ন নাকি, তুমি খেয়াল করো। তুমি আগে তোমার একদম বেসিক যেটা বলছি ওই জিনিসটা ট্রাই করো, যে কি একটা তুমি মনে করো যে পার্থক্য লেখার চেষ্টা করো, যে পার্থক্য দিয়ে কিছু বুঝতেছো কিনা। হ্যাঁ, তুমি যখন আস্তে আস্তে করবা, আস্তে আস্তে প্র্যাকটিস করবা, তখন তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা, যে আসলে মানে দেখলেই বুঝতে পারবা যে এটা যে ফিবোনাকি সিরিজ একটা। বাট তাও মনে করো তুমি এখন কিচ্ছু পারো না, তুমি একদম মানে নর্মাল মাত্র করতেছো, তুমি কিভাবে বুঝবা, বেসিক জিনিসটা করো, আগে পার্থক্য বের করো। 5 1 থেকে 5 পার্থক্য কত 4, আবার পার্থক্য কত 1, 6 থেকে 11 হয়েছে পার্থক্য কত 7 8 9 10 11 5, 11 থেকে 17 হয়েছে পার্থক্য কত 12 13 14 15 16 17 6, 17 থেকে আবার 28 হয়েছে পার্থক্য কত আমার 11। এখানে তুমি এই যে আবার কি হয়েছে এই জায়গাতে তোমার পার্থক্যগুলো তুমি খেয়াল করো, 4 1 5 6 11, তুমি এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাইতেছো না, এখানে কোনো প্যাটার্ন এরকম না, মানে কোনো এরকমও না যে একটা জোড় সংখ্যা এরকম বা মানে জোড় সংখ্যায় বাড়তেছে অথবা 2 3 করে পার্থক্যগুলো বাড়তেছে, এরকমও না। তো এখন তুমি তাহলে কি বুঝবা, মানে এটা তাহলে কি জিনিসটা কি, তখন তুমি সংখ্যাগুলোর দিকে খেয়াল করো, যে সংখ্যাগুলো এখানে কি 1 5 6, এই যে তুমি যখন 6 দেখতেছো, 6 কোত্থেকে আসছে, 5 আর 1 এর যোগ না 6, মানে কি একটি সংখ্যা হবে তার আগের দুটি সংখ্যার সমষ্টির সমান। 11 কোত্থেকে আসছে, 11 কি 5 আর 6 এর যোগ না 11। 17 কোত্থেকে আসছে, 11 আর 6 এর যোগ না 17। 28 কোত্থেকে আসছে, 17 আর 11 এর যোগ না 28। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সেই চিরপরিচিত ফিবোনাকি সংখ্যার সিরিজ বা ফিবোনাকি সিরিজ বলতে পারো এটা। তো এখন তাহলে এটার পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবা, অবশ্যই এটার পরে যেই সংখ্যাটা হবে এটা কি হবে, এটা হবে 17 and 28 এর কি সমষ্টির সমান। পরবর্তী সংখ্যাটা কি হবে, 17 এবং 28 এর সমষ্টির সমান। তা আমি যদি সুন্দর মতো পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার চেষ্টা করি, যে কি হবে, তাহলে পরবর্তী সংখ্যা হবে 17 প্লাস 28 সমান কত, 45। এটা কি পরবর্তী 45, পরের এর 45 এর পরের সংখ্যাটা কি হবে, সেম, জাস্ট কি হবে এর আগের দুটো সংখ্যার সমষ্টির সমান। তার মানে 45 এর পরের সংখ্যাটা হবে হচ্ছে তোমার 45 and 28 এর যোগের সমান, এভাবে। দেন এর পরের সংখ্যাটা কি হবে,
ওই আগের যে দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যার কি সমষ্টির সমান। তো এইটাই হচ্ছে মেইনলি তোমার কি ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি সংখ্যা। তো এইভাবে তুমি কি জাস্ট তুমি দেখলে, তুমি যদি যখন মানে হালকা একটু পর্যবেক্ষণ করলে তুমি বুঝে যাবা যে ওইটা আসলে কোন সিরিজ বা কোন মানে কিসের মধ্যে পড়ছে, কোন প্যাটার্নটার মধ্যে পড়ছে। তো এইটাই আপাতত ফিবোনাকি সংখ্যার আলোচনা, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন তুমি সামনে যদি কোনো নৈমিত্তিক দেখো বা তুমি যখন একটা মনে করো যে তোমার সিকিউতে যদি দিয়ে দেয়, তুমি দেখলেই বুঝবা যে আচ্ছা এটা তো ফিবোনাকি সংখ্যা, সুন্দর মতো তখন তুমি কি উল্লেখ করে প্যাটার্নটা বের করে ফেলতে পারবা আর পরবর্তী সংখ্যা লিখতে পারবা। আচ্ছা দেন হচ্ছে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। এখন হচ্ছে তোমাদের এই যে এখন মানে মেইনলি বলতে পারো যে তোমাদের সিকিউর পার্টটাতে ঢুকা মানে প্রবেশ করা শুরু হয়েছে আর কি, যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। ফার্স্টে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যা জিনিসটা মানে কি? ক্রমিক সংখ্যা জিনিসটা মানে কি? ক্রমিক সংখ্যা জিনিসটা মানে হচ্ছে, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর একটা একটা করে সংখ্যা। কি বললাম? পরপর। যেমন কি, তো আমি যদি বলি যে স্বাভাবিক যেমন স্বাভাবিক ক্রমিক সংখ্যা যদি আমি বলি, স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি হবে যে 1 2 3 4 5, এই যে জিনিসটা কি হইতেছে একটার পর একটা জাস্ট বাড়তেছে, এক এক করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে, এইটাই হচ্ছে তোমার কি স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তো এখন আমরা কি করবো, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র বের করব। যে আমাকে যদি একটা সিরিজ দিয়ে দেয় বা বলতে পারো একটা প্যাটার্ন দিয়ে দেয়, একটা সংখ্যার প্যাটার্ন দিয়ে দেয়, ওইখান থেকে যদি আমাকে বলে যে ওই প্যাটার্নগুলো মানে ওই সংখ্যাগুলো যোগ করলে কত হবে। যেমন মনে করো আগে মনে করো একটু মতো দিছে, তো একটু মতো তোমাকে যদি একটু মতো দেওয়ার পর যদি তোমাকে বলে যে এটার যোগফলটা নির্ণয় করো, তুমি সহজেই যোগফলটা নির্ণয় করতে পারবা। কিভাবে? যে এই প্রত্যেকটা সংখ্যা একটার সাথে একটা যোগ করে দিবা, তাহলে তোমার যোগফল বেড়ে যাবে। কিন্তু এখন তোমার মনে করো একটা 1 থেকে 100 সংখ্যা দিল, 1 থেকে 100 সংখ্যা এটার যোগফল নির্ণয় করো। তুমি কি তাহলে হাতে কলমে মানে কলম আর খাতা নিয়ে বসবা যে আমি একটা পর একটা যোগ করতে থাকি, যোগ করতে থাকি? আচ্ছা নাহলে তুমি এটাও ভাবলাম যে তুমি বসছো ওটা করতে, তোমাকে আমি দিলাম যে 1 থেকে 1 লাখ পর্যন্ত যোগ করো, যোগ করলে কত হয়? তো তখন কি তুমি পারবা না? এটার জন্য হচ্ছে আমাদের পরের স্লাইডের কি এই সূত্রটা, এই মানে কিভাবে এই জিনিসটা বের করতে পারো এই জিনিসটা। তো আমি ফার্স্টে কি করি, ফার্স্টে মনে করো যে ধরি যে ক হচ্ছে তোমার কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। ক হচ্ছে তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। প্রথম মনে করো প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে ক। তো প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি কি? এগুলো না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 6 7 7 8 9 10। এই যে তাহলে আমি এখানে কি লিখলাম, আমি লিখলাম মানে আমি একটা ধরে নিছি ক জিনিসটা কি প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। তো আমি প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখলাম কি 1 থেকে 10 পর্যন্ত যোগ। আমি মনে করো আবার 1 থেকে 10ই মানে কি বলে আবারও প্রথম স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলটাই নেব, প্রথম 10টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। কিন্তু আমি এবার উল্টায় লিখবো, যেমন আমি মনে করো আমি কি লিখলাম ক সমান আমি উল্টা করে লিখি যদি 10 9 8 7 6 5 4 3 2 1, একই না জিনিসটা? উপরে আমি যেটা লিখছি আর নিচের জিনিসটা কি একই না? কারণ আমি যোগই তো করতেছি আলটিমেটলি। আমি এইভাবে যদি সামনাসামনিও মানে 1 থেকে 10 যদি এইভাবে লেখেও যোগ করি, তাহলে যে কথা আমি যদি উল্টা করে লিখি তাহলে যোগ করলে এক কথা। আমি বেসিক্যালি কি দুইটা সেম লাইনে লিখছি, একবার লিখছি সোজাটা, একবার লিখছি ওইটাকে উল্টা করে। তো এখন যদি আমি মনে করি এই দুইটা যোগ করি, আমি যদি এই দুটো যোগ করি তাহলে কি হবে? নর্মাল যোগ, একদম নর্মাল যোগ যদি করো, ক আর ক যোগ করলে কত হয়? 2 ক। আর এখানে কি হবে? প্রত্যেকটা যদি যোগ হয় তাহলে কি 10 প্লাস 1 9 প্লাস 2 8 প্লাস 3 7 প্লাস 7, এভাবে না? তো মনে করো এইভাবে যদি আমি লেখা শুরু করি 10 প্লাস 1 প্লাস এরপরটা কি হবে 9 প্লাস 2, এরপরটা তোমার কি হবে 8 প্লাস 3, এইভাবে কি চলতে থাকবে না? আরো 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 যেতে যেতে মানে টোটাল 10টা বের হবে না? আর এভাবে চলতে থাকবে না একদম শেষ পর্যন্ত গিয়ে আবার কি আসবে 10 প্লাস 1। কারণ জিনিসটা কি হইতেছে, জিনিসটা হচ্ছে এইখানে হচ্ছে তোমার এখান থেকে 10 থেকে শুরু হয়েছে, এখানে 1 করে বাড়তেছে, 2 করে 3 করে বাড়তেছে। মনে করো আমি আছে এটা যদি আমি উল্টা লিখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। এখানে কি হবে? এখানে হবে তোমার হচ্ছে 1 প্লাস 10, ঠিক আছে? 1 প্লাস 10 এভাবে। তো এখানে জিনিসটা কি হইতেছে, জাস্ট আমি এই ক আর এই ক হচ্ছে যোগ করছি, দুটা যোগ করে কি পেয়েছি 10 প্লাস 1 9 প্লাস 2 8 প্লাস 3, এভাবে কি 10টা এরকম চলতে থাকবে 10 প্লাস 1 পর্যন্ত। অ্যান্ড তুমি যদি এখানে একটা সুন্দর একটা জিনিস খেয়াল করো যে কি প্রত্যেকটাতে কি যোগ করে কি 11 পাইতেছো না? 9 আর 2 কি 11 না?
8 আর 3 কি 11 না, পরেরটা লিখি তো 7 আর 4 না, 7 আর 4 কি 11 না, এরপরেরটা কি তো 6 আর 5 না, 6 আর 5 কি 11 না, তার মানে কি প্রত্যেকটা কিন্তু কি যোগফল 11 বের হইতেছে। দেন হচ্ছে তুমি যদি এটা আরও মনে করো নর্মাল একদম বেসিক যেই মনে করো যে সমীকরণ সলভ করে ওই জিনিসটা যদি তুমি এখানে করো কি হবে, এখানে আছে 2 ক সমান সমান এই প্রত্যেকটা তুমি যোগ করতেছো, কি বলছি ভাই প্রত্যেকটার কিন্তু মান কি 11, এখানে 11, এটাও 11, এটাও 11, এভাবে কি 10টা 11। তো তুমি এটা একবারে লিখতে পারো না, 1 + 10 ইন্টু কয়টা আছে, এই 11 কয়টা আছে 10টা না, ইন্টু 10 এটা লিখতে পারো। কি লিখছে আমি যদি আবার তোমাদেরকে একদম ঠান্ডা মাথায় তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো যে এখানে 10 + 1 9 + 2 8 + 3 এভাবে এই প্রত্যেকটার মান কি সেম কত 11। তো আমি একবার জাস্ট লিখলাম 1 + 10 মানে মনে করো আমি বেসিক্যালি 11ই লিখছি, তো 1 + 10 11 লিখলাম ইন্টু কয়বার আছে 11 10 বার, কারণ 10টা সংখ্যার হচ্ছে যোগ হইতেছে এখানে, তাহলে কি ইন্টু 10, এটাই তো এখানে যোগটা এইটা। এরপর লাইনে তুমি কি করতে পারো, মনে করো ক কে এই পাশে রাখলা আর সুন্দর মতো 2 কে হচ্ছে এখানে পাঠা দিলা, ক কে এখানে রাখলা আর 2 কে এখানে পাঠা দিলা, তাহলে কি এখানে নিচে আসবে 2, এখানে আসবে হচ্ছে 1 + 10 ইন্টু 10 আসলো। এটাই হচ্ছে তোমার কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র। এটাই হচ্ছে তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র। কিভাবে আসছে তুমি ভালো মতো বুঝতে পারছো। আর এখানে দেখো জিনিসটা কি আসছে আসলে, তুমি এখানে কি পাইছো 1 + 10 ইন্টু 10 বাই হচ্ছে 2। 1 কি ছিল, 1 ছিল কি তোমার প্রথম যে সংখ্যাটা সেটা না 1, 10 কি ছিল তোমার শেষ যে সংখ্যাটা সেটা না, মানে তুমি প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা নিছো, প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটা কি 1, প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার শেষ সংখ্যাটা কি 10। তো তুমি এখানে কি আসছে বেসিক্যালি 1 + 10 ইন্টু এখানে আসছে 10, এই 10টাকে তুমি কি ভাবতে পারো, এটা বলতে পারো যে ভাই এটা হচ্ছে ওই যে শেষ সংখ্যা না, তুমি এখানে এটা ভাবতে পারো না যে এই 10টা হচ্ছে টোটাল সংখ্যা তোমার কয়টা ছিল 10টা না, তো এখানে ওইখান থেকে এই জিনিসটা আসছে 10, আর এই 2 কি এই যে তুমি এখানে যোগ করছিলা এটা জাস্ট এখানে এসে পড়ছে। তো এখন যদি আমি তোমার এটা সুন্দর মতো লিখে দিই যে সূত্রটা তাহলে কি আসলে, এই পৃষ্ঠায় লিখবো নাকি এখানে লিখতে হবে, তো ছোট করে ধরো আমি একটা আলাদা পেজ নেই, হ্যাঁ এখানে যদি আমি লিখি যে তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র, জিনিসটা কি হবে তোমার প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। এটা কিসের সূত্র, এটা হচ্ছে তোমার স্বাভাবিক এটা হচ্ছে তোমার কিসের সূত্র, যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র। তুমি জাস্ট কি করবা সিম্পলি তুমি প্রথম পদটা বসাবা প্লাস শেষ পদটা দিবা ইন্টু পদ সংখ্যা, মানে পদ সংখ্যা মানে কি তোমার কয়টা পদ আছে এখানে, যেমন আমার এখানে কি ছিল আগের স্লাইডটাতে আমি যদি যাই এখানে কি ছিল, আমি এখানে প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নিছি, তো প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নিলাম দেখে কি আমি এখানে দিছি পদ সংখ্যা কত 10। সেম তুমি জাস্ট এই সূত্রটা মানে এই জিনিসটার সাথে ওটা রিলেট করে মনে রাখবা, তাহলে দেখবো তোমার ইজি, আর কোনো এত কিছু মনে রাখা লাগবে না বা কঠিন মনে হবে না। যে কি এখানে যে কি প্রথমে হচ্ছে তোমার পদ সংখ্যা, প্রথমে কি প্রথম হচ্ছে তোমার প্রথম পদ প্লাস শেষ পদ, এই যে এই সিরিজটা প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার প্রথম পদ ছিল কি 1, শেষ পদ ছিল কি 10, তাহলে এটা হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 10 প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা, তোমার এখানে পদ সংখ্যা কত ছিল 10টা, কারণ তুমি 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা নিয়েছিলা তাই কি 10 বাই 2, এটাই হচ্ছে তোমার সূত্র, এটা হচ্ছে তোমার কি সূত্র যে প্রথম পদ প্লাস শেষ পদ প্লাস ইন্টু পদ সংখ্যা বাই 2। সামনে আরো ম্যাথ আছে, তুমি সামনে যদি ম্যাথটা দেখো তাহলে বুঝবো, আপাতত তো বুঝছো যে এই জিনিসটা কোত্থেকে আসছে বা কিভাবে আসছে। তো এখন যদি আমরা আরো আগাই,
এবার আসো আমরা দেখবো হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক কি বিজোড় সংখ্যা, ভাই কি বলছিলাম ক্রমিক সংখ্যার জিনিসটা মানে কি পরপর যেই সংখ্যাগুলো, মানে একটার পরে ওইটা আসবে না, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার। এখন তুমি যদি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা নাও, মানে ক্রমিক মনে করো জাস্ট স্বাভাবিক কথাটা বাদ দিচ্ছ, ক্রমিক বিজোড় সংখ্যা নাও, তাহলে জিনিসটা কি এরকম না যে কি হবে তোমার 1 3 5 7 9 11 এগুলোই না বেসিক্যালি। মানে এখানে কি হইতেছে, এখানে তুমি বিজোড় সংখ্যা নিতেছো, বিজোড় সংখ্যাগুলো কি ক্রমিক বিজোড় সংখ্যা নিতেছো, মানে কি পরপর বাড়তেছে, মানে 11 উপর কি 13 হবে, 13 উপর কি 15 হবে, এবার জাস্ট 2 করে বাড়তেছে বিজোড় সংখ্যা যেটা। তো এইটা এখন তোমাকে যদি কেউ বলে যে 20টা ক্রমিক বিজোড় সংখ্যার বের করো, যোগফল বের করো, তখন আমি না আবার ভাবলাম যে তুমি সুন্দর মতো খাতা কলম নিয়ে তুমি করতে পারবা, হয়তো তোমার টাইম লাগে বাট তুমি শেষ করতে পারবা, ভাবলাম বুঝলাম। কিন্তু তোমার যদি এখন কেউ বলে 100টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, তখন কি তুমি হাতে কলমে বসবা? তোমার যদি আবার সেম জিনিসটা বলে যে 200টা বের করো, তুমি কি হাতে কলমে বসবা? তখন তো সারাদিন লেগে যাবে, সারাদিন না তোমার কয়েক সপ্তাহ লেগে যাবে মানে জিনিসটার যোগটা বের করতে করতে। এই জন্য এটারও একটা সূত্র আছে, এটার আর সূত্র ওইভাবে প্রতিপাদন লাগে না, কারণ মানে এই জিনিসটাকে বলা হয় তোমার সূত্রের প্রতিপাদন, ঠিক আছে? এই জিনিসটাকে তোমার বলা হয় কি সূত্রের প্রতিপাদন, কারণ এখানে হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার ম্যাথে আসতে পারে, তোমার সিকিউতে হঠাৎ করে মানে স্যারদের যদি মনে হয় যে তোমার একটু কোশ্চেনটা একটু হার্ড করতে, সুন্দর মতো তোমার এখানে বের করতে মানে বলবে যে কিভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করে সেটা উল্লেখ করো, এটা তোমাকে বলে দিবে। তখন তোমার কি সুন্দর মতো এভাবে ক ধরে লিখতে হবে যে ক, এখানে ক হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে ক, এরপর 1 + এইভাবে, এরপর এভাবে আবার উল্টা লেখা, এভাবে ধাপে ধাপে তোমার এসে কি এইভাবে এই জিনিসটা লেখা লাগবে। এটার পর হচ্ছে তুমি কি, এটার পর তুমি পরের পেজে আমি যে সূত্রটা লিখছি জাস্ট এটা লিখে দিবা, তাহলে তোমার কি ওই জিনিসটা বের করা হয়ে গেল যে কি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র, এভাবে এটা দিতে পারে। বাট বিজোড়েরটাতে তোমার কখনোই চাবে না যে সূত্রটা লিখতে। তো বিজোড়ের যদি আমি যোগফলের সূত্রটা যদি লিখে দিই, এই সূত্রটা হচ্ছে তোমার কি cos স্কয়ার, কি বললাম cos স্কয়ার, cos স্কয়ার। আমি তো আশা করি তোমরা হচ্ছে স্কয়ার বা বর্গ এটা তো জানোই। তো তুমি যদি cos স্কয়ার দিয়ে দাও তাহলে তুমি মেইনলি তুমি পেয়ে যাবা যে কোনো, মনে করো কি তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, তুমি জাস্ট কি কয়ের জায়গায় 3 বসাবা। তোমার জিজ্ঞেস করলো প্রথম 7টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, কয়ের জায়গায় কি 7 বসাবা। মানে যতটা ক্রমিক যতটা বলবে অত জায়গায় ওই কয়ের জায়গায় কি জাস্ট ওইটা বোঝাবে। এখন তুমি বলতে পারবে এখানে এটা কি আকাশ থেকে পড়ছে, এটা কোথা থেকে আসছে, না এটাও সুন্দর মতো দেখানোর একটা নিয়ম আছে, মানে জিনিস আছে। মনে করো তুমি প্রথম 2টা ক্রমিক বিজোড় সংখ্যা নিলা, প্রথম 2টা ক্রমিক বিজোড় সংখ্যা নিলে কি হয় 1 আর 3 না, তাহলে 1 + 3 কত 4। আরেকজন বলো যে না আমি প্রথম 2টা নিব না, আমি প্রথম 3টা নিব। আচ্ছা ঠিক আছে নাও প্রথম 3টা, প্রথম 3টা নিলে কি হয় 1 + 3 + 5 কত 5 3 8 আর 1 9। কেউ আবার 4টা নিল যে 1 + 3 + 5 + 7, এটা কত হয়, এটা হচ্ছে তোমার 16। হ্যাঁ যোগ করলে কত 16। এই যে এখানে তুমি আবার কি এখানেও তোমার এই যে প্যাটার্নের জিনিসটা এসে পড়বে, তুমি এখানে সুন্দর মতো একটা প্যাটার্ন উল্লেখ মানে দেখতে পারবা যে কি হইতেছে। ফার্স্টে আসছে তোমার 4, এরপর আসছে তোমার 9, এরপর আসছে তোমার 16। প্রথমে তুমি কি নিছিলা প্রথম 2টি ক্রমিক বিজোড় সংখ্যা, এরপরে তুমি কি নিলা প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা, এরপর তুমি নিলা প্রথম ক্রমিক 4টি বিজোড় সংখ্যা। জিনিসটা কি হইতেছে তুমি এইটারে আবার এইভাবে লিখতে পারো না, 4কে তুমি কি এইভাবে লিখতে পারো না 2 স্কয়ার, 2 স্কয়ার। 9কে কি তুমি এভাবে লিখতে পারো না 3 স্কয়ার। 16কে কি তুমি এভাবে লিখতে পারো না 4 স্কয়ার, পারো এভাবে লিখতে পারো। তো জিনিসগুলো কি হইতেছে যে তুমি যতটা ক্রমিক বিজোড় সংখ্যা নিবা অত স্কয়ার। তুমি এখানে 2টা ক্রমিক বিজোড় সংখ্যা নিছো তাই কি 2 স্কয়ার। তুমি এখানে 3টা ক্রমিক বিজোড় সংখ্যা নিছো তাই আসছে কি 3 স্কয়ার। তুমি এখানে 4টা ক্রমিক বিজোড় সংখ্যা নিছো তাই এখানে আসছে কি 4 স্কয়ার। এইটাই হচ্ছে তোমার কি এভাবে এই সূত্রটা কি আসছে যে cos স্কয়ার, যে তুমি যদি যে কোনো মনে করো যে তুমি 5টা নাও 6টা নাও 7টা নাও, যে এতটি বা কটি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র কি cos স্কয়ার। বুঝছো তাহলে এটা? আচ্ছা এবার আসো আমরা তাহলে নেক্সটে আগাই। এখন আসছে হচ্ছে তোমাকে সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ। বর্গ জিনিসটা কি, বর্গ এটাই না এই যে আমরা আগের স্লাইডে যেটা দেখে আসছি যে কি 2 স্কয়ার 3 স্কয়ার, এগুলো কি বর্গ না? 4 স্কয়ার এগুলো কি বর্গ না? এগুলোই তো বর্গ। তো তুমি কি করবা একটা সংখ্যা তোমাকে দিয়ে দিবে, যেমন এখানে কি আমার দিয়ে দিছে 2 দিছে 2 8 13 37, তোমাকে সংখ্যা দিয়ে দিবে, তুমি কি করবা ওগুলাকে বর্গের সমষ্টি আকারে লিখবা, বর্গের কি সমষ্টির আকারে লিখবা। তো আমি যদি আর এটার জন্য তোমার জাস্ট কি কয়েকটা ইয়েগুলো মনে রাখা লাগবে যে কি মনে করো যে 2 স্কয়ার সমান সমান হচ্ছে 4, 3 স্কয়ার সমান সমান কি
9, 4 স্কোয়ার সমান সমান কি 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। এভাবে তোমার মনে করো যে আরও যত আছে, যে এই বর্গগুলো তোমার মনে রাখা লাগবে। তুমি যদি বর্গগুলো মনে রাখো তাহলে কি তুমি পরেরগুলো পারবা, এগুলা এভাবে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এগুলো জাস্ট এভাবে। তো তুমি কি করবা, এই যে একটা সংখ্যা দিয়ে দিছে 2, এটাকে তুমি দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করবা। দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করলে কি তুমি 2কে এভাবে লিখতে পারো না, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারো। এক্স স্কোয়ার মানে কি 1, আবার এক্স স্কোয়ার মানে কি 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি 2 হয় না। 8কে কি তুমি এভাবে লিখতে পারো না, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখতে পারো। 2 স্কোয়ার মানে কত 4, আবার 2 স্কোয়ার মানে কত 4, এইভাবে। তো এই যে আবার মনে করো 13, প্রত্যেকটা মনে করো আগে লিখে দিই। 13কে তুমি কি লিখতে পারো, যে মনে করো যে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা 37। 37কে তুমি কি লিখতে পারো, কত স্কোয়ার 37, 6 স্কোয়ার তুমি কিন্তু দেখছো 36, তো এটা তুমি এভাবে লিখতে পারো না, 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি হয়ে গেল তোমার 37 এক্স স্কোয়ার হয়ে গেল 37। এগুলাই তুমি বেসিক্যালি কি করছো, তুমি হচ্ছে সংখ্যাগুলোকে কি দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছো। এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, একটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এখানে তুমি এটাই করছো, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছো। তো এইটা হচ্ছে তোমার মনে করো মাঝে মাঝে হচ্ছে কতে দিয়ে দেয় বা এমসিকিউতে চাইতে পারে বা কতে দিতে পারে 37। তো এইটা তুমি জাস্ট এইগুলো মনে রাখবা যে কত স্কোয়ার সমান কত স্কোয়ার, এগুলো যদি তুমি মনে রাখো তাহলে তুমি বুঝে যাবা যে কিভাবে ওটা ভাঙা, নর্মাল বাচ্চাদের যে যোগ ওইটাই যোগ করলে যেটা হবে ওইটাই। এখন যদি আরও আগাই আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখন হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে ম্যাজিক বর্গতে। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ, ফার্স্টেই ভাই একটা সুন্দর লাইন লিখে দিছি, এবং এই লাইনটা তোমার সবসময় মনে রাখা লাগবে, কারণ এই লাইনটা তোমার নবীর থেকে আসতে পারে, নবীর থেকে আসার জন্য ইম্পর্টেন্ট লাইনটা কি, যে কোনো দিকে যোগ করলে 15 পাওয়া যাবে। কিসের যে কোনো দিকে যোগ করলে 15 পাওয়া যাবে, তুমি যদি 3 ক্রমের ম্যাজিক বর্গের যে কোনো মানে যে কোনো দিক দিয়ে তুমি যোগ করো তখন তুমি কি 15 পাবা। এইটা আমরা এখনই মানে দেখতে পারবো, বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি। চলো ফার্স্টে হচ্ছে আমি একটা নিব, এখন আমরা কি ম্যাজিক বর্গটা বের করব। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি তোমার 3টা করে বক্স হবে, 1 2 3, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এরপর আবার এখানে হবে একটা, এই দুইটা, ব্যাস। আচ্ছা 3 ক্রমের ম্যাজিক, তাহলে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের একটা বক্স এঁকে নিলাম। কিভাবে করবা, নর্মালি মনে রাখবা, সবার প্রথমে মাঝখানে দিবা হচ্ছে 5, মাঝখানে কত দিবা 5, পরে 5 দিলা না মাঝখানে, এখন হচ্ছে শুরু থেকে জোড় সংখ্যাগুলো দিবা। কি দিবা, জোড় সংখ্যাগুলো। জোড় সংখ্যাগুলো কি 1 থেকে শুরু করে জোড়, আর যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের 3-এর বর্গ কত 9, তার মানে সংখ্যাগুলো হচ্ছে 9-এর ভিতরে হবে, এর থেকে বেশি হবে না। তো তুমি যদি শুরু থেকে শুরু করো, যে প্রথমে যেই জোড় সংখ্যাটা সেটা কি 2, সাইডগুলোতে দিবা, এখানে দিলা 2, এখানে দিবা 4, এখানে দিবা 6, এখানে দিবা 8, দিলা 2 4 6 8। আবার বলি ভাই, ফার্স্টে কি করছিলাম 5 দিছি, মাঝখানে 5 হবে, এটা তোমার মনে রাখা লাগবে যে মাঝখানে 5 হবে, মাঝখানে 5, এরপর এখানে দিছি 2, এখানে দিছি 4, এখানে 6, এখানে 8, মানে সাইডগুলোতে বিজোড় সংখ্যা দিছি। এখন তোমার ওই জিনিসটা মনে করতে হবে, ওই জিনিসটা মনে আসতে হবে কি, উপরে সুন্দর মতো লিখে দিছি যে কোনো দিকে যোগ করলে 15 হবে, তাহলে তোমার কি এখন কাজ হচ্ছে যোগ করে করে 15 বানাবা। যেমন এখানে 2 4 আর 2 কত 6, কত যোগ করলে 15 হয়, 7 8 9 10 11 12 13 14 15, 9 যোগ করলে কত 15 হয়। 6 আর 2 8, কত যোগ করলে 15 হয়, 6 দিয়ে 8, 9 10 11 12 13 14 15, 7 যোগ করলে কি 15 হয়। 8 আর 6 কত 9 10 11 12 13 14, কত যোগ করলে 15 হয়, 1 যোগ করলে 15 হয়। 8 আর 4 কত 12, কত যোগ করলে 15 হয়, 13 14 15, 3 যোগ করলে 15 হয়। এইটাই হচ্ছে তোমার কি বেসিক্যালি 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ। জিনিসটা কি দেখো সুন্দর মতো, তুমি এইখানে যেখানেই যোগ করো না কেন, মনে করো তুমি এই লাইনে যদি যোগ করো 15 পাবা, তুমি যদি এই লাইনে যোগ করো 15 পাবা, তুমি যদি এই লাইনে যোগ করো 15 পাবা। ইভেন তুমি যদি কর্ণ আকারে যোগ করো, কর্ণ জিনিসটা কি ছিল, একটা বর্গের কর্ণ কি, এই যে সাইড যেটা, তুমি যদি কর্ণ আকারে যোগ করো কত, মনে করো
8 আর 2 কত 10, 10 আর 5 কত 15, তাহলে কর্ণ বরাবর যোগ করলেও কি তুমি 15 পাবা। আবার নিচ দিয়ে যোগ করলেও কি তুমি 15 পাবা, এদিকেও 15 পাবা। এই কর্ণ বরাবর বা এই সাইডে হচ্ছে তুমি যোগ করো 15 পাবা, এই কর্ণ বরাবর তুমি যোগ করো 15 পাবা। তার মানে এটাই হচ্ছে তোমার ম্যাজিক বর্গ, যে তুমি যে দিক দিয়ে যোগ করো না কেন তুমি কি 15 পাইতেছো। তো এইটা হচ্ছে তোমার 3 ক্রমের ম্যাজিক বর্গ। ভাই যদি আরেকবার তোমাদেরকে রিকল করে দেয়, কারণ এই জিনিসটা কি নবী থেকে লাগতে পারে। প্রথম কথা তোমার লাগবে কি, যে কোনো দিক দিয়ে যোগ করলে কি 15 পাওয়া যায়, যে 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা ম্যাজিক বর্গের মান কত 15, তুমি যে সাইড দিয়ে যোগ করো না কেন 15 পাবা। আরেকটা কি, কিভাবে ম্যাজিক বর্গটা কিভাবে করবা, মাঝখানে ফার্স্টে 5 দিবা, ফার্স্টে কত দিবা 5 দিবা, এরপর হচ্ছে সাইড থেকে মানে প্রথম থেকে জোর সংখ্যাগুলো দেওয়া শুরু করবা, 2 দিলা, 4 দিলা, 6 দিলা, 8 দিলা। এরপর তোমার কি ওই জিনিসটা মনে রাখতে হবে যে কি যে কোনো জায়গাতে যোগ করলে কি 15 হয়। তো এরপর তুমি কি জাস্ট যোগ করে দিবা, কত যোগ করলে 15 হবে। যেমন এখানে 6 আর 8 ছিল, 1 যোগ করলে 15 হয়ে যায়, যেন তুমি 1 লেখছো। এখানে 2 আর 6 ছিল, 7 যোগ করলে 15 হয়ে যায়, যেন তুমি কি 7 লেখছো। এভাবে তো এইটাই হচ্ছে তোমার 3 ক্রমের ম্যাজিক বর্গ, ইজি জিনিস। পরে যদি আমরা যাই, এরপর হচ্ছে আসছে তোমার কি 4 ক্রমের ম্যাজিক বর্গ। এই তোমার ক্লাস 8 মানে আপাতত তুমি যদি জাস্ট 3 আর 4 একটা মনে রাখো, তাইলে তোমার বেসিক্যালি হবে, এর থেকে বেশি তোমার লাগবে না। 3 আর 4 একটা, আর সামনে আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা ওইটা আমরা সামনে যখন সলভ করবো তখন তুমি এটা দেখতে পারো, সমস্যা। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ, এটা 4টা ঘর, একটু ঝামেলা বেশি, এটা তো বুঝতেছই। তো এই জন্য একটু ঝামেলা, মানে একটা ঝামেলা দরকার কি, বাট ইজি, জাস্ট ভাইয়ার নিয়মটা ফলো করো, তাহলেই তোমার জীবন সহজ, তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি ফার্স্টে কি করবা, একদম সিরিয়ালি 1 থেকে, যেহেতু 4টা তার মানে কি 16টা, কারণ 4 এর বর্গ কত 16, 4 4 16, তো এই জন্য 16 পর্যন্ত হবে, 1 থেকে 16। তো তুমি সিরিয়ালি লিখতে থাকো 1 থেকে 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লেখলা সিরিয়ালি। আর কি এই যে ভাইয়া কি এমনি মানে 2টা বক্স একে রাখছি এখানে, মানে 3টা বক্স না, তুমি ফার্স্টে এভাবে 3টা বক্স একে রাখবা, দেন হচ্ছে তুমি আস্তে আস্তে যাবা। তো এখানে ফার্স্টে 1 থেকে 16 পর্যন্ত লেখলা, 1 থেকে কি 16 পর্যন্ত লেখা। এখানে এই বক্সটাতে তুমি আবার সেম এই জিনিসটা 16 থেকে শুরু করবা, জাস্ট উল্টা লিখবা, জাস্ট তুমি কি করবা উল্টা লিখবা। তো তুমি যে এখানে শুরু করো 16 15 14 13 12 11, এরপর হচ্ছে তোমার 12 11 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে লেখলা। ফার্স্টে তুমি 1 থেকে 16 লেখছো, এরপর তুমি কি সেম জিনিসটা উল্টায় লেখছো, 16 থেকে 1 পর্যন্ত লেখছো। এরপর তুমি সুন্দর মতো কি এখানে কি করবা, একটা 2টা ত্রিভুজ অঙ্কন করবা। কি করবা, 2টা ত্রিভুজ বলতেছি, 2টা সার্কেল অঙ্কন করবা, মানে বৃত্ত অঙ্কন করবা। তুমি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করো, এই দেখো, এই যে একটা বৃত্ত অঙ্কন করবা, এরপর এখানেও আরেকটা বৃত্ত অঙ্কন করবা। বৃত্ত অঙ্কন করলা, 2টা বৃত্ত অঙ্কন করবা। কি হয়েছে এখানে, কি হয়েছে এখানে, এই বৃত্তটাকে এই জিনিসগুলো হচ্ছে কি স্পর্শ করছে। এই ফার্স্টের যে ইয়েটা আছে, আমার ফার্স্টের যে ম্যাজিক বর্গটা আছে, ওটার মধ্যে কি এই বৃত্তটা, এই যে এই সংখ্যাগুলো 2 3 8 12 15 14 9 5 এগুলোকে ছেদ করছে। তুমি এই জিনিসগুলো কি ওই লাস্টের যে আমার ম্যাজিক বর্গের বক্সটা আছে ওটার মধ্যে লিখবা। তো এখানে আমার কি কি আসছে, তোমার হচ্ছে 2 3 8 12 15, এরপর হচ্ছে তোমার 14, এরপর হচ্ছে তোমার কি 9, এরপর হচ্ছে তোমার 5। এটা লেখলা। এখন তুমি আবার এটাতে আসবা, এটাতে হচ্ছে তোমার যেইগুলো সাইডে সাইডে আছে না, তুমি জাস্ট ওগুলা বসাই দিবা। যেমন কি এখানে যেগুলো ছেদ করে নাই, যেমন 16 13 1 4 এগুলা, তো এগুলো ফার্স্টে দাও 16 4 1, এটা হচ্ছে 13। আর এখানে হচ্ছে তোমার এই যে সংখ্যাগুলো আছে এগুলো জাস্ট সিরিয়ালি বসে যাবে। কি 11 10 7 6 এভাবে। এইটাই হচ্ছে তোমার কি 4 ক্রমের ম্যাজিক বর্গ, 16 2 3। এটা কিভাবে ভাই কীভাবে করছে, আবার যদি আরেকবার বলি, 1 থেকে 16 পর্যন্ত লিখবা, একটা বৃত্ত অঙ্কন করবা, আরেকটা বক্সে 16 থেকে 1 পর্যন্ত জাস্ট উল্টায় লিখবা জিনিসটা, আরেকটা বৃত্ত অঙ্কন করবা। এখানে যেই এখানে বৃত্তটা যেইগুলোকে ছেদ করছে
ওইটা কি ওই লাস্টের ওইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার ফাইনাল, এটা তোমার কি ফাইনাল, এটা হচ্ছে তোমার ফাইনাল 4 ক্রমের ম্যাজিক বর্গ। তো এখানে যেগুলো ছেদ করছে, যে এই জিনিসগুলোকে, যেমন 2 কে ছেদ করছে, 3 কে ছেদ করছে, 8 কে ছেদ করছে, 12 15 14, এইভাবে একটা বৃত্ত ছেদ করছে। এখানে যেগুলো ছেদ করছে এগুলো হচ্ছে এখানে ফার্স্টে এই সিরিয়ালে এটা বসাবা। দেন এরপরের যে ইয়েটা আছে, যে ম্যাজিক বর্গটা আছে, ওইটার মধ্যে যেগুলোকে ছেদ করে নাই, সাইডে যেগুলো আছে ওগুলো হচ্ছে তুমি এখানে বসাবা। তাইলে তোমার কি এটা ম্যাজিক বর্গ। যেমন তুমি এখানে যদি যোগ করো জিনিসটা 16 প্লাস 5 প্লাস 9 প্লাস 4 34, এখানে যোগ করলে কত আসতেছে 34। তুমি যদি আবার আরেকভাবে যোগ করো, এটাও যোগ করো 2 প্লাস 11 প্লাস 7 প্লাস 14 34। এখন তুমি যদি কর্ণ বরাবর যোগ করো এখানে, যেমন এটা কত 13 প্লাস, আমি এই কর্ণটা নিতেছি 13 প্লাস 10 প্লাস 7 প্লাস 4 কত 34। দেখছো আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গতে কি ছিল, সুন্দর মতো তুমি যেই সাইড দিয়ে যেখান দিয়ে যোগ করো না কেন, যোগফল কত আসতো 15। এখানে কি তুমি যে দিক দিয়ে যোগ করো না কেন, যেই সাইডে দিয়ে যোগ করো না কেন, যেইভাবে কর্ণ বরাবর যাও, প্রথম কলাম বরাবর যাও, প্রথম রো বরাবর যাও, সব দিক দিয়ে কি তোমার 34 জিনিসটা কি যোগ করলে যোগফল আসবে। সবখানে তোমার কি আসবে 34 আসবে। তো এইটাই হচ্ছে তোমার 4 ক্রমের ম্যাজিক বর্গ, যে ভাই উপরে সুন্দর মতো লিখে দিছি, এটা লাল কালি দিয়ে যদি ইয়ে করে দিই, মার্ক করে দিই, যে কি যে কোনো দিকে যোগ করলে 34 পাওয়া যাবে। তুমি করে দেখো, তুমি যে দিক দিয়ে তুমি যেভাবে যোগ করো না কেন 34 পাবা। তো এইটাই ছিল তোমার 3 আর 4 ক্রমের ম্যাজিক বর্গ। 3 আর 4 ক্রমের ম্যাজিক বর্গ একটু তোমার জাস্ট মনে রাখলেই হবে। সামনে একটা ম্যাজিক বর্গের সূত্র আছে, ওইটা আশা করি এমসিকিউতে হয়তো ভাইয়া তুলে দিছি, তুমি সামনে এটাই সামনে গেলে দেখতে পারবা, আর যদি নাও থাকে তো ভাইয়া তোমাকে লাস্টে বলে দিতেছি, সমস্যা নেই। তো এই গেল আমাদের ম্যাজিক বর্গের পার্ট। এরপর হচ্ছে তোমার বীজগণিতিক রাশিতে প্রকাশ। এটা হচ্ছে তোমার মনে করো এখন আমরা মেইন যে সিকিউ, তোমার সিকিউতে যে 4 নম্বরে যে কোয়েশ্চেন আসবে খতে এবং গতে, ওইটাতে আমরা প্রবেশ করতেছি, যে বীজগণিতিক রাশিতে প্রকাশ। এটা বলতে পারো যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকদের মধ্যে একটা, যে বীজগণিতিক রাশিতে প্রকাশ। বীজগণিতিক রাশিতে প্রকাশ জিনিসটা মানে কি, মানে তুমি একটা রাশি বের করবে, একটা বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির জিনিসটা কি, যেমন মনে করো যে আমি যদি বলি নর্মাল, যদি আমি লিখি মনে করো যে 4, আমি তোমরা তো বীজগণিত হয়তো বা ইংলিশে করছো, ইংলিশে, তো আমি যদি ইংলিশে লিখি যে কি 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4x প্লাস 2, এটা একটা রাশি। যদি আমি ইকুয়াল দিয়ে দিই, ওই যে এটাও তোমার একটা বেসিক, যদি ইকুয়াল দিয়ে দাও ওইটা হচ্ছে সমীকরণ। এখানে যদি আমি ইকুয়াল দিতেছি না, এটাকে বলে বীজগণিতিক রাশি, যে কি 4x প্লাস 2, এটা হচ্ছে তোমাকে একটা বীজগণিতিক রাশি। আর এটাকে যদি তুমি আবার কি এই জিনিসটাকে আবার তুমি এভাবে লিখতে পারো না, 4ক প্লাস 2 লিখতে পারো, এটা হচ্ছে তোমার কি বীজগণিতীয় রাশি, বীজগণিতিক রাশি। তো আমরা এখন কি সুন্দর মতো একটা বীজগণিতিক রাশিতে প্রকাশ করব, কাকে, একটা প্যাটার্নকে। এখানে ফার্স্টে প্যাটার্নটা কি দেওয়া আছে দেখো, খেয়াল করো। ফার্স্টে এখানে ভাই কি দিয়ে দিছি, সমান্তর ধারা। ভাই কি লিখে দিছি, সমান্তর ধারা। সমান্তর ধারা জিনিসটা কি, সমান্তর ধারা জিনিসটা হচ্ছে তোমার একদম প্রথমে আমরা যেটা দেখছি না, পার্থক্যগুলো সেম, একদম ফার্স্ট স্লাইডে আমরা যেটা দেখছিলাম, পার্থক্যগুলো কি একদম সেম। এই যে এখানে এই স্লাইডে সবগুলো পার্থক্য কি 7 7 7, মানে কি পরের সংখ্যাটার পার্থক্য হবে 7, এরপরের সংখ্যার পার্থক্য হবে কি 7। এই জিনিসটাকে বলা হয় সমান্তর ধারা, এই জিনিসটাকে কি বলা হয় সমান্তর ধারা। তো আমরা আসো নিচে গেলে আবার দেখতে পারবো, এখানে আসছিলাম, হ্যাঁ সমান্তর ধারা। তো এখানে ফার্স্টে ভাইয়া কি বলছি, প্রথম তোমার একদম মানে বেসিক কাজ কি করবা, তুমি এটা বের করে নিবা, পার্থক্যটা বের করবো একটা প্যাটার্নে। এখানে যদি আমি লিখি প্রত্যেকটা পার্থক্য বের করবো, 0 থেকে 4 3 বাড়ছে, 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 10 3 বাড়ছে, 10 থেকে 13 3 বাড়ছে, 13 থেকে 16 3 বাড়ছে। এই যে তুমি এখানে কি খেয়াল করতেছো, এখানে প্রত্যেকটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3, প্রত্যেকটি সংখ্যার পার্থক্য কি 3। এটাই হচ্ছে তোমার বেসিক্যালি সমান্তর ধারা। এটা মানে কি সমান্তর ধারা, এই কথাটা মানে হচ্ছে সমান্তর ধারা, যে প্রত্যেকটি পার্থক্য সেম হবে। মানে কি পরেরটার কি, পরে তুমি যদি 16 পর পরের সংখ্যাটা লিখতে চাও 16 সাথে 3 যোগ করবা, এরপর আবার পরের সংখ্যাটা লিখতে চাও ওটার সাথে 3 যোগ করবা। এইভাবে এই জিনিসটাকে বলা হয় তোমার সমান্তর ধারা। কি বলা হয় সমান্তর ধারা। এখন আমরা কি করব, আমরা বেসিক্যালি আমাদের এখানে টার্গেট হচ্ছে একটা বীজগণিতিক রাশিতে প্রকাশ করতে হবে। বীজগণিতিক রাশিতে প্রকাশ করতে হবে কেন, কারণ আমার যেমন এখানে আমি যদি পদ সংখ্যা গণি, কয়টা দেওয়া আছে 1 2 3, এখানে তো দাগ পড়তেছে, সরি, এখানে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ দেওয়া আছে। এই প্যাটার্নটার বা এই সিরিজটার, এই সমান্তর ধারাটার 6টা পদ দেওয়া আছে। তোমাকে যদি এখন কেউ বলে এটার 100তম পদ বের করতে,
তোমার কি এখন তুমি তাহলে মানে তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি হয়তো বসে বসে কি করবা 100টা পর্যন্ত যাবা, 100 নম্বর পদ পর্যন্ত যাবা, 16 সাথে আবার 2 যোগ করবা, এরপর আবার 2 যোগ করবা, 2 যোগ এভাবে যাবা, এভাবে তোমার অনেক অনেক টাইম লাগবে। আরেকটা তোমার কি এই যে বীজগণিত থেকে একটা রাশিতে প্রকাশ করবা, ওটাতে জাস্ট 100 ইনপুট দিয়ে দিবা, দেন তোমাকে আউটপুট হিসাবে 100তম পদটা তোমাকে দিয়ে দিবে। এইটার জন্য আমরা কি এখন একটা এমন সরল সাধারণ সমীকরণ বা রাশি বের করব, যেটার মধ্যে কি আমরা যে কোনো মানে যেইতম পদটা বের করতে চাই ওই জাস্ট নাম্বারটা যদি আমরা ইনপুট দিয়ে দিই, যেন আমরা কি আউটপুটে ওই পদটা পেয়ে যাই। এটার জন্য তো আমরা এটার জন্য ফার্স্টে কী করবো, আমরা ফার্স্টে সংখ্যাগুলো লিখি, আর জায়গা একটু কম আছে তো একটু ছোট করে লেখা লাগবে। তো এখন আমরা প্রথমে হচ্ছে পদগুলো লিখি। আর মনে রেখো এটা হচ্ছে কি আমাদের টাইপ 1 সমান্তর ধারার টাইপ 1, আর টাইপের নামটা কি দিছি সমান্তর ধারা, প্রত্যেকটা পার্থক্য 3। আমি যদি এখানে পদগুলোকে একটা একটা করে মানে ভেঙে ভেঙে লিখি, তাহলে কি প্রথম পদ কত 0, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ কত 7, চতুর্থ হচ্ছে তোমার 10। 4টা পদ দিয়ে আমরা আশা করি বের করে ফেলতে পারবো, 4টা পদ দিয়ে আমরা বের করে ফেলতে পারবো বীজগণিত রাশিটা কি। এখন জাস্ট ভাইয়ার কথা ইজিলি জাস্ট মনে রাখবা যে জিনিসটা কি হইতেছে, যখনই তোমার দেখবা সমান্তর ধারা, কি বললাম, দেখবা সমান্তর ধারা আসছে, পার্থক্যের মধ্যে সমান্তর ধারা আসছে, তখন তুমি জাস্ট একটা জিনিস ফলো করবা, ওইটার বীজগণিতিক যে রাশিটা হবে ওইটা অবশ্যই হবে পার্থক্য ইন্টু ক। কি বললাম, পার্থক্য ইন্টু ক। এরপর ওইটার সাথে যেমন বললে বুঝবা না, জাস্ট একটা নাম হতো, যেমন এখানে পার্থক্য কত 3 না, তো তুমি লিখবা 3 ক, তুমি চোখ বন্ধ করে লিখবা কি 3 ক। এখন 3 কর সাথে কত যোগ করলে এই জিনিসটা বা কত বিয়োগ করলে এই প্রথম পদটা আসবে, প্রথম পদটা 0 না, তার মানে কি তুমি এই শূন্যকে তুমি এভাবে লিখতে পারো না, 3 ইন্টু 0 কত, সরি 3 ইন্টু 1, প্রথম পদ 3 ইন্টু 1 মাইনাস 3, এটা লিখতে পারো, পারো। 3 একে 3, 3 থেকে 3 বাদলে কি 0। সেকেন্ড পদটাকে তুমি এভাবে লিখতে পারো না, 3 ইন্টু 2 মাইনাস, আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ এখানে একটু ভুল আছে, এটাই আমি দেখতেছিলাম, 0 থেকে 4 তো হচ্ছে তোমার পার্থক্য 4, বাট এখানে পার্থক্য 3 হবে। এখানেও টাইপিস্ট বাবা আমাদের একটু ভুল করেছে, যে সে 3 দিয়ে দিছে, 0 দিছে, এটা 0 হবে না, এখানে হবে 1, এখানে কত হবে 1। তো আমরা আমাদের টাইপিস্ট ভাইকে একটু মাফ করতেই পারি, ক্ষমা করতেই পারি, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষের থেকে একটু ভুল হইতেই পারে, তো সে হয়তো বা খেয়াল করে নাই, সে এখানে 0 দিয়ে দিছে আর কি। ঠিক আছে, এবার আমার দেখো, এবার জিনিসটা ঠিক আছে, এখন আমরা যদি আবার এটা একটু লিখি, এখানে কি লিখতে পারি, প্রথম পদ হচ্ছে কি তোমার, প্রথম পদ হচ্ছে এখানে 1, প্রথম পদ কত 1, প্রথম পদ হচ্ছে তোমার 1, 1কে তুমি কিভাবে প্রকাশ করতে পারো, ফার্স্টে বলছি কি ভাইয়া পার্থক্য এখানে কত 3, কত ছিল 3, পার্থক্য কিন্তু কত 3 3 করে, পার্থক্য এখানে 3, তাহলে 3 ইন্টু 1 কত হইলে 1 হবে, 2 কমলে না, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2। পরেরটাতে তুমি দেখো তো আবার এখানে পরপরটা কি 4, এটাকে আবার আমরা লিখতে পারো না, 3 ইন্টু 2 মাইনাস 2, কেন 3 দুগুণ হচ্ছে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4। পরের পরটা কি 7, 7কে তুমি লিখতে পারো না, 3 ইন্টু 3 মাইনাস 2, 3 দিলে কত 9, 9 থেকে 2 বাদ দিলে কত 7। এরপর ওটা কি চতুর্থ পদ কি 10, চতুর্থ পদকে তুমি তাহলে এইভাবে লিখতে পারো না, 3 ইন্টু 4 মাইনাস 2, 3 4 কত 12, আর 12 থেকে 2 বাদ দিলে কত 10। তুমি একটা জিনিস খেয়াল করছো, এই যে এখানেও কিন্তু ওই যে প্যাটার্ন জিনিসটা কি, তুমি 3 ইন্টু 1 দিতেছো, 3 ইন্টু 2 দিতেছো, কেন তোমার যখন হচ্ছে তোমার প্রথম পদ, যখন তোমার কি প্রথম পদ তুমি দিছো কি 3 ইন্টু 1, যখন তোমার দ্বিতীয় পদ তুমি দিছো কি 3 ইন্টু 2, যখন তোমার তৃতীয় পদ তুমি দিছো কি 3 ইন্টু 3, যখন তোমার চতুর্থ পদ তখন তুমি দিছো কি 3 ইন্টু 4। এটা আরও যদি ইজিলি বলি কেমনে মনে রাখবা, যেটা ফার্স্টে ওইখানে ওই উপরে লিখতে নিয়েছিলাম, যেইটা বলবে যত পার্থক্য যত, কি বললাম পার্থক্য কত 3, তোমার বীজগণিতিক রাশিটা অবশ্যই হবে অত ক, এখানে পার্থক্য 3, তাই হয়েছে কি 3 ক। পার্থক্য যদি হতো তোমার 4 তো হয়তো কি 4 ক, পার্থক্য যদি তোমার 5 হয়তো কি 5 ক। অ্যান্ড এরপরে জিনিসটা কেমনে বের করবা, 3 কর পরে কোন জিনিসটা যোগ করলে, কি বললাম যোগ করলে বা বিয়োগ করলে প্রথম পদটা আসে, যেমন আমার প্রথম পদ কি 1,
তাহলে 3 ক মানে কি প্রথম পদ 3 × 1 3, 3-এর সাথে কত বিয়োগ করলে 1 আসবে? 2 বিয়োগ করলে, দিলা কি 2। এরপর দেখো অটোমেটিক্যালি তোমার মিলে গেছে জিনিসটা, যে দ্বিতীয় পদ কত 4, 4-এর থেকে মানে 4 কেমনে বের করবা? ওই যে 3 ক 3 × 2 দ্বিতীয় পদ 3 × 2 3 × 6, 6 থেকে 4 কেমনে আসে? 2 বাদ দিলে 4। 7 3 × 3 মানে তৃতীয় পদ হচ্ছে 7, 3 × 3 কত? 3 3 9, 9 থেকে কত বাদ দিলে 7 আসে? 2 বাদ দিলে কত? তাহলে 3 × 3 - 2। তো এখানে কি তাহলে আমরা পেয়ে গেছি আমাদের বীজগণিতীয় রাশিটা হচ্ছে 3 ক - 2, 3 ক - 2। আর বীজগণিতিক রাশিটা কি 3 ক - 2। বুঝছো কিভাবে আসছে? বুঝছো? জাস্ট একটা জিনিস একদম ভালো মতো মনে রাখবা, যে তোমার যেটা যত পার্থক্য থাকবে, টাইপ 1টা এরকমই সমান্তর ধারা, যদি তোমার যত পার্থক্য থাকবে অত ক ইন্টু সামথিং, মানে তোমার কি যোগ করে বা বিয়োগ করে ওই সংখ্যাটা প্রথম পদ টানতে হবে, যোগ করে বা বিয়োগ করে দ্বিতীয় পদ টানতে হবে, এভাবে জিনিসটা হবে যে 3 ক - 2, 3 ক - 2। এখানে যদি পার্থক্য 4 হইতো তাহলে 4 ক আসতো, পার্থক্য যদি 5 হইতো 5 ক আসতো, এইভাবে আর কি জিনিসটা। তো এই জিনিসটা মনে রাখবা, 3 ক - 2 এটা কীভাবে আসছে? পার্থক্য ইন্টু ক, এরপর এটাতে যোগ বা বিয়োগ করলে যেটা আসে সেটা। তো গেল। দেন হচ্ছে তাহলে এটা বুঝছো, তাহলে আমাদের এখানে বীজগণিতিক রাশিটা, এই যে আমরা কিন্তু তাহলে অলরেডি বীজগণিতিক রাশিতে প্রকাশ করে ফেলছি। এই সমান্তর ধারাকে বীজগণিতিক রাশিতে প্রকাশ করলে কি এটা পাওয়া যায় 3 ক - 2। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে তোমার টাইপ 2। কি টাইপ 2? এর আগেবার ছিল সমান্তর ধারা, মানে কি সমান্তর ধারা ছিল পার্থক্যগুলো সেম, তাই না? এখানে লেখা কি ক্রমহ্রাসমান সমান্তর ধারা, ক্রমহ্রাসমান সমান্তর ধারা। কথাগুলো তুমি একটু বোঝার চেষ্টা করো। ফার্স্টে আছে তোমার ক্রম বলতে তো আমি তোমাকে বুঝাইছি যে একটার পর একটা চলতে থাকবে, এরকম মানে পরপর সংখ্যাগুলোকে বলে ক্রম। এরপর আসে হ্রাসমান। হ্রাসমান বলতে মানে কি কমতেছে, হ্রাসমান মানে কি বোঝায়? কমতেছে। তাহলে ক্রমহ্রাসমান সমান্তর ধারা মানে এখানে সমান্তর ধারা ঠিকই থাকবে, কিন্তু জিনিসটা কি হ্রাসমান হবে, জিনিসটা কমতে থাকবে। এই যে তুমি এখানে খেয়াল করো, দেখলে বুঝবা। ফার্স্টে কি পার্থক্যগুলো বের করো। 7 থেকে হয়েছে 4, 4 থেকে হয়েছে 1, 1 থেকে হয়েছে -2, -2 থেকে হচ্ছে -5। 7 থেকে 4 কমছে মানে কি 3 কমছে। 4 থেকে 1 কমছে মানে কি 3 কমছে। 1 থেকে -2 কমছে কি 1 থেকে -2 হয়েছে মানে কি 3 কমছে। -2 থেকে -5 হয়েছে মানে কি 3 কমছে। -2 -3 -4 -5 3 কমছে। তার মানে কি তুমি আবার দেখতেছো এখানে কিন্তু কি হয়েছে, পার্থক্যের মধ্যে সমান্তর ধারা হয়েছে। বাট এই সমান্তর ধারাটা কি? এটা কি ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? এটা হচ্ছে ক্রমহ্রাসমান। কারণ কি ক্রমান্বয়ে সংখ্যাগুলা 7 4 1 -2 -5 আরও কি কমতে থাকবে, মাইনাসে আসতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। এখানেও কি আছে? পার্থক্যের মধ্যে সমান্তর ধারা আছে অবশ্যই, পার্থক্যের মধ্যে কি সমান্তর ধারা আছে অবশ্যই, কিন্তু ক্রমহ্রাসমান। এইটার তাহলে কিভাবে বের করবা? ইজি। আগে যা করছিলা, আগের স্লাইডে যেটা করছো সেম জিনিস, তুমি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ 4টা পদ লিখবা। 4টা পদ থেকে তুমি তাইলেই তুমি কি 4টা পদ যদি তুমি পর্যবেক্ষণ করো তখন তুমি পেয়ে যাবা। আর কি বলছিলাম সমান্তর ধারা, এখানে এর আগেরটা যা ছিল ক্রম বাড়ছে, ক্রম কি বাড়ছে। 1-এর পর হচ্ছে 4, 4-এর পর হচ্ছে 7, 7-এর পর হচ্ছে 10, এটা হচ্ছে ক্রমগুলো বাড়ছে। আর এইবার কি ক্রমগুলো কমতেছে। তো এইটাই জাস্ট পার্থক্য হবে, কিন্তু ওই জিনিসটা কিন্তু সেম থাকবে। যে কি বলছিলাম যে সমান্তর ধারা যখন তুমি দেখবা যে পার্থক্যের মধ্যে সমান্তর ধারা, তখন জাস্ট কি ওই পার্থক্য ইন্টু ক, এরপর প্লাস বা মাইনাস সামথিং, প্লাস বা মাইনাস যেটা দিয়ে তুমি হচ্ছে ইয়েটা বানাইতে পারো, ওই সংখ্যাটা আনতে পারো। এখানে জিনিসটা কি হবে, যেহেতু ক্রমহ্রাসমান কমতেছে, তাহলে এখানে জাস্ট ওইটাই হবে পার্থক্য ইন্টু ক, সরি এখানে ওইটা হবে পার্থক্য ইন্টু ক, বাট এর আগে জাস্ট একটা হবে তোমার মাইনাস আসবে, এর আগে তোমার একটা হচ্ছে মাইনাস আসবে। এটাই হচ্ছে তোমার এর আগেরটার এটার মধ্যে পার্থক্য। আগের বারে কিন্তু মাইনাস ছিল না, যে পার্থক্য ইন্টু ক ছিল। যেমন আগের বার আমার পার্থক্য ছিল কত 3, জাস্ট 3 ক ইন্টু এরপরের যে কোনো কিছু। কিন্তু এইবার কি, এবার যেহেতু পার্থক্য আমার 3 ক হবে, মানে কি পার্থক্য এখানে কত 3, তাহলে 3 ক হবে, 3 ক কি হবে, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা কি আসবে মাইনাস। এই মাইনাসটা আমি কীভাবে বুঝছি, কারণ এটা হচ্ছে ক্রমহ্রাসমান, এটা কি ক্রমহ্রাসমান, এভাবে বুঝছি। তো এটা যদি আমি আবার বের করি যে এটা এ হয়, আমি ফার্স্টে আবার লিখলাম প্রথম পদ কত 7, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ কত 1, চতুর্থ পদ -2। ঠিক আছে? এইবার তুমি যদি সংখ্যাগুলোকে আবার ভেঙে লেখো, তাহলে 7 তুমি কিভাবে পাও? ভাই কি বলছি বীজগণিতিক রাশিটা হচ্ছে কি
পার্থক্য ইন্টু ক, এখানে পার্থক্য কত 3, পার্থক্য কত 3 3 করে, তাহলে স্বাভাবিক 3 ক ফার্স্টে লিখে ফেলবা। ফার্স্টে 3 ক না, 3 ক মানে কি এটা প্রথম পদ, তাহলে 3 ইন্টু 1, 3 ইন্টু কি 1, কারণ 1 কোত্থেকে আসছে এটা প্রথম পদ। এরপর কি বলছি ক্রমহ্রাসমান মানে কমতেছে, তাহলে আগে একটা মাইনাস, আগে একটা কি মাইনাস, আগে এটা মাইনাস, তাহলে 3 একে 3 কত হয়েছে, তাহলে 3 একে 3 আর মাইনাস যখন মাইনাস দেওয়ার জন্য কি -3 আসছে, তোমার প্রথম সংখ্যাটা কত 7, তুমি 7 কেমনে বের করবা, -3 থেকে কত মানে কি করলে তোমার 7 আসে, তুমি -3 কে কি -3 থেকে তুমি যদি কি -3 হচ্ছে তুমি 7 বানাবা, 4, তাহলে 4 যোগ করে দিলে তুমি যদি -3 এর সাথে তুমি -3 এর সাথে যদি 10 যোগ করে দাও, -3 এর সাথে কি 10 যোগ করে দাও, তাহলে তুমি 7 পাবা না, চিন্তা করো, -3 এর সাথে 10 যোগ করে দাও। আসো এখন তাহলে প্রথম একটা দেখলে তো বোঝা যায় না, পরেরগুলো আবার দেখি। 4 পরে আছে কি 4 সেম -3 ইন্টু হবে কি 2, 2 কেন হয়েছে দ্বিতীয় পদ। এরপর তুমি কি আবার যদি 10 যোগ করে দাও, তাহলে দেখো তো সংখ্যাটা মিলে নাকি, 10 যোগ 4 আছে, তাহলে -3 ইন্টু 2 কত, -3 ইন্টু 2 হচ্ছে -6, -6 সাথে তুমি 10 যোগ করো আসছে কত 4, মিলছে। তৃতীয় পদে আবার যাও, আবার সেম জিনিস করো, -3 ইন্টু কত তৃতীয় পদ দেখে কি হবে 3, আবার 10 যোগ করো, দেখো এটা মিলে নাকি, -3 ইন্টু -3 কত -9, -9 সাথে যদি 10 যোগ করো কত হয় -1 আসছে, শুধু 1 10 এর সাথে যদি -3 করো। পরের সংখ্যাটা কি, পরের সংখ্যাটা আবার হবে কি -3 ইন্টু 4, কারণ এটা চতুর্থ পদ, প্লাস হচ্ছে কি 10, তাই না, তো +10 দিলে তোমার কি আবার -2 আসে না, -3 ইন্টু 4 কত -12, -12 সাথে তুমি 10 যোগ করো কত হয় -2, এইভাবে। তাহলে এখন কিন্তু আমরা কি তাহলে এখানে আমরা এই এটা পেয়ে গেছি কি, যে এই বীজগণিত রাশিটা কি হবে, কি হবে -3 ক প্লাস 10, -3 ক প্লাস কি 10, তার মানে তুমি যদি এখন কয়ের মধ্যে যে কোনো মান বসাও, তুমি যদি এই প্যাটার্নটার এই সিরিজটা তুমি যদি মনে করো 100তম পদ বের করতে চাও, তুমি জাস্ট কয়ের জায়গায় 100 বসাবা। তুমি যদি এই সিরিজটারই 5ম পদ বের করতে চাও, তুমি কয়ের জায়গায় 5 বসাবা। তুমি যদি এই সিরিজটারই মনে করো যে 20তম পদ বের করতে চাও, এটার মধ্যে কি জাস্ট 20 হবে। তাহলে এখানে আমার বীজগণিত রাশিটা কি হবে, এই যদি আমি সুন্দর মতো লিখে দিই, যে আমার এখানে বীজগণিতীয় রাশি সমান সমান -3 ক প্লাস 10 প্লাস কি 10, প্লাস 10 বুঝলে। তাহলে বীজগণিত রাশি কিভাবে আসছে, কত কিভাবে বের করা গেছে ভাই, তোমাদেরকে আবার লাস্ট আরেকবার বলে দিব, তাহলে দেখবো যে সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বীজগণিত রাশি -3 ক প্লাস 10। এখন যদি তুমি -3 কয়ের জায়গায় তুমি যত নাম্বার বসো, তুমি যততম পদ বের করতে চাও, তুমি জাস্ট ওই নাম্বারটা বসাবা। 20তম বের করতে চাইলে 20তম, যেমন আমি যদি এখানে 20তম পদ বের করতে চাই, আমার 20তম পদটা কত আসবে, আমি যদি এখানে মনে করো আমি যদি লিখি 20তম পদ, 20তম পদ, তাহলে আমি কি কয়ের জায়গায় 20 বসাবো, -3 ইন্টু 20 প্লাস 10, 20 প্লাস 10 কত হয়, কত হয় দেখো, -3 ইন্টু 20 প্লাস 10 হচ্ছে -50, মাইনাস কত 50। তো দেখছো এখন কিন্তু কি ভাইয়া যে কোনো মানে এই প্যাটার্নটার যে কোনো কি পদ বের করে ফেলতে পারি। এইটাই হচ্ছে তোমার কি বীজগণিতিক রাশিতে মেইনলি প্রকাশ। তো এটা বুঝছো, জাস্ট কি একটু মনে রাখবা, সমান্তর ধারা যদি আসে পার্থক্যের মধ্যে, তখন কি জাস্ট অত ইন্টু ক, অত পার্থক্য ইন্টু ক, অ্যান্ড এরপরের বিষয়টাকে তিনটা জিনিস জাস্ট মনে রাখবা। আবার বলি, তিনটা জিনিস তোমার যত পার্থক্য আসবে, পার্থক্য ইন্টু ক হবে, ক্রম হ্রাসমান হইলে মাইনাস হবে, যদি ক্রম বাড়তে থাকে তাহলে তোমার প্লাস হবে, কোনো মাইনাস হবে না। এরপর অত ক দিয়ে মানে মনে করো প্রথম পদটা মিলানোর জন্য তোমার কত যোগ, মানে কোনো কিছু একটা যোগ করা লাগে না বিয়োগ করা লাগে, জাস্ট এই জিনিসটা দেখবা, এই জিনিসটা দেখলে কি তোমার হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগবে না। তো কীভাবে বের করছি, এখানে আমার পার্থক্য 3, পার্থক্য কত 3, এই জন্য আমি লিখছি ফার্স্টে কি 3 ক, আমি বুঝে গেছি, মানে 3 যখন আমি পার্থক্য দেখছি তখন আমি বুঝে গেছি যে বীজগণিতিক রাশিটা কি অবশ্যই 3 ক হবে। দেন হচ্ছে আমি কি প্রথম পদটা আনার জন্য
কত কি করতে হয়। আর এখানে ক্রমহ্রাসমান, এখানে কি ক্রমহ্রাসমান, এই জন্য আমার কি হচ্ছে ক্রমহ্রাসমান, এই জন্য আমার কি হয়েছে ক্রমহ্রাসমান দেখে এখানে একটা আগে মাইনাস হয়েছে, ক্রমহ্রাসমান দেখে কি হয়েছে এখানে একটা মাইনাস হয়েছে। দেন হচ্ছে তোমার কি ওই সংখ্যাটা মিলানোর জন্য যে -3 × 1, এরপর আমার 7 আনার জন্য কত লাগে, এটা আমি জাস্ট এখানে 10 যোগ করলে 7 আসে, দেন ওইটাই কি তোমার প্যাটার্নটা কি বলে বীজগণিত রাশিটা হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের টাইপ 2। এখন আসো আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপ হচ্ছে পার্থক্যর মধ্যে সমান্তর ধারা। মানে কি এতক্ষণ আমরা জাস্ট একটা পার্থক্য বের করছি, মানে যে প্যাটার্নটা দেওয়া ছিল ওই প্যাটার্নটার মধ্যে সামান্তরিক ধারা সমান্তর ধারা ছিল। এখন আমরা পার্থক্যর মধ্যেও সমান্তর ধারা দেখবো। যেমন এখানে যদি তুমি পার্থক্যগুলো দেখো, দেখো তো কি এখানে পার্থক্য, -1 থেকে এখানে পার্থক্যগুলো কি -1 থেকে 2 আছে, এরপর 2 থেকে 7, 7 থেকে 14, 14 থেকে 23। এখানে -1 থেকে 2, তার মানে কি 0, 1, 2, 3। এখানে 2 থেকে 7, 3, 4, 5, 6, 7, 5। 7 থেকে 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 7। এবং 14 থেকে 23 মানে 9। মনে আছে ফার্স্টের দিকে স্লাইডে যে আমরা করছিলাম পার্থক্যটা, ওইটাই এটা, যে কি আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে পার্থক্যগুলো কি বাড়তেছে। 3-এর পর হচ্ছে 5, 5-এর পর হচ্ছে 7, 7-এর পর হচ্ছে 9, 9-এর পর পার্থক্যটা কত হবে 11। তো এখানে কি তুমি সমান্তর ধারা কি পার্থক্যের মধ্যে দেখতেছো না, কিন্তু বাট তুমি যদি আবার এই পার্থক্য বের করো, তুমি যদি পার্থক্যগুলোর পার্থক্য বের করো, দেখো তো 2, 2, 2। আর আচ্ছা আমি এটা একটু অন্য কালিতে লিখি। তুমি যদি আবার পার্থক্যগুলো বের করো, তাহলে কত 2, 2, 2। তার মানে পার্থক্যগুলোর পার্থক্য কি আবার 2 আসছে না? তা এখানে একটা সমান্তর ধারা দেখতেছো না, এটাই হচ্ছে বেসিক্যালি এই টাইপটা, যে পার্থক্যর মধ্যে সমান্তর ধারা থাকবে। কি পার্থক্যর মধ্যে সমান্তর ধারা থাকবে, পার্থক্যর মধ্যে সমান্তর ধারা। যেমন কি এই জায়গায় এই সমান্তর ধারাটা কোথায়, এই যে এখানে, কোথায় এই জায়গাতে, কোথায় পার্থক্যর মধ্যে, এভাবে বলা যায় যে পার্থক্যর মধ্যে। তো এইখানে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। যদি এটাই বলতে পারো যে মানে একটু যদি কোয়েশ্চেন মানে একটু কঠিন করতে চাই, তাহলে এটা আসতে পারে। এটাই যদি তোমরা বুঝে যাও একবার, তাহলে আর কিছু লাগবে না। তো সেম ওই টাইমে কি বলছিলাম, যে যদি তোমাদের কি বলে ক্রম বৃদ্ধি করে, যে ক্রম বাড়তেছে, ক্রম বর্ধমান থাকে, তখন হচ্ছে তুমি কি সুন্দর মতো পার্থক্য ইন্টু ক প্লাস মাইনাস দিয়ে এরপর কিছু একটা, যে যত দিলে প্রথম পদটা আসে। এরপর যদি ক্রম হ্রাসমান হয়, তাহলে কি মাইনাস ইন্টু কি বলে মাইনাস থাকবে আগে একটা, এরপর পার্থক্য ইন্টু ক থাকবে, এরপর তোমার যেটা প্রথম পদটা আনার জন্য যা লাগে। এই ক্ষেত্রে তোমার জাস্ট হবে কি অন্য কোনো কিছুই না, এখানে হবে তোমার কস স্কোয়ার। কি হবে কস স্কোয়ার, ওই সেই আগের ইয়েটার মতো, কি বলে যে আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যার যে যোগফলটা ছিল, ওইটা যে সূত্র, এটা এখানে হবে তোমার কস স্কোয়ার বীজগণিতের রাশিতে। আসো দেখি কিভাবে আসে, দেখি। লিখলাম আমরা প্রথম পদ লিখি। আমরা এখানে সুন্দর মতো প্রথম পদ লিখি। এখন যে এখানে যদি লিখি প্রথম পদ কত -1, -1 কিভাবে আসবে, কি বলছি বীজগণিতিক রাশিতে অবশ্যই cos স্কয়ার হবে, দিলাম cos স্কয়ার। মানে কি cos স্কয়ার বলতে কি এখানে x স্কয়ার না, কারণ কি 1 আসতেছে না, প্রথম পদটা তো 1, মানে সরি প্রথম পদ বলে 1, মানে প্রথম পদ মানে কি 1 নাম্বার পদ, তাহলে এখানে cos স্কয়ার মানে কি এখানে তাহলে x স্কয়ার দিবা। দেখি x স্কয়ার মানে কি 1 এর মান, x স্কয়ার মানে কি একই, এরপর তুমি দিবা হচ্ছে কত আসলে, মানে x স্কয়ার তো আসলে, কিন্তু আমার এখানে বানাইতে হবে কি, আমার এখানে বানাইতে হবে -1, আমার আসছে তো x স্কয়ার, আমার বানাইতে হবে কি -1। এই ক্ষেত্রে আমি কি করব, 1 এর থেকে কত বাদ দিলে -1 হয়, -2 বাদ দিলে, 1 এর থেকে কি -2 বাদ দিলে -1 হয় না, গেল। আসো এখন দ্বিতীয় পদ, এভাবে প্রত্যেকটা লিখি। দ্বিতীয় পদটা কত 2, তৃতীয় পদ কত 7, চতুর্থ পদ 14। এবার আমরা প্রত্যেকটা কি দেখি আসলে আমাদের প্যাটার্নটা ঠিক আছে কিনা, বা আমাদের বীজগণিত রাশিটা ঠিক আছে কিনা। এখানে তো x স্কয়ার -2 দিয়ে মিলাই দিলাম, এখানে দ্বিতীয় পদ যেহেতু, তার মানে কত স্কয়ার হবে 2 স্কয়ার, দেই তো 2 স্কয়ার মানে কত 4 না, 4-এর থেকে উপরে কি ছিল -2 না, আবার 4-এর থেকে 2 বাদ দিই তো কত হয় 2 হয়, 2 হয়। তৃতীয় পদ তার মানে কি 3 স্কয়ার, 3 স্কয়ার থেকে আবার কি 2 বাদ দিই, 3 স্কয়ার মানে কি 9, 9 থেকে 2 বাদ দিলে কি 7 হয়, 7 হয়। চতুর্থ পদ তার মানে কত 4 স্কয়ার, 4 স্কয়ার থেকে আবার 2 বাদ দিই, 4 স্কয়ার মানে কি 16, 16 থেকে 2 বাদ দিলে কি 14 হয়, 14 হয়। দেখছো এখন কিন্তু তাহলে আমরা কি মানে অলরেডি এটার বীজগণিতিক রাশিটা বের করে ফেলছি। বীজগণিতিক রাশিটা কি
হবে cos স্কয়ার মাইনাস 2, cos স্কয়ার মাইনাস 2। জিনিসটা কি একদম ইজি, তোমাদের মাথা মানে কোনো মাথা গরম করার কোনো কিছু নাই বা মাথা বেশি খাটানোর কিছু নাই, জাস্ট একটু মনে রাখবা যদি পার্থক্যের মধ্যে সমান্তর ধারা থাকে, পার্থক্যের মধ্যে সমান্তর ধারা, তাহলে তোমার কি cos স্কয়ার হবে বীজগণিতিক রাশিতে। আর যদি তোমার নর্মাল হয় তখন হচ্ছে যে পার্থক্য ইন্টু ক। তাহলে এখানে আমার যদি বীজগণিতিক রাশিটা আমি লিখি যে এখানে তাহলে বীজগণিতীয় রাশি সমান সমান কত, cos স্কয়ার মাইনাস 2। cos স্কয়ার সমান কি, cos স্কয়ার মাইনাস 2। বীজগণিত বানানটা একটু দাঁড়াও, তাহলে বীজগণিত রাশি তোমার এখানে কি আসছে, cos স্কয়ার মাইনাস 2। cos স্কয়ার মাইনাস 2 এই ছিল আমাদের হচ্ছে বীজগণিত রাশি প্রকাশ। এরপরে মনে হয় না আমার আর বীজগণিত রাশি প্রকাশ আছে, না এরপর আর বীজগণিত রাশি প্রকাশ না, এরপর আমরা সৃজনশীল সলভে চলে যাব। জাস্ট আর বেশি কিছু বেশি কিছু নেই, আমরা দুইটা সৃজনশীল প্র্যাকটিস করব, কয়েকটা এমসিকিউ দেখব, তাহলে আমাদের ইনশাআল্লাহ ক্লাস শেষ। তো এবার আমি যদি ফাইনালি আবার তোমাদেরকে বলে দিই জিনিসটা কি হচ্ছে বা কিভাবে আসছে যে তুমি কি করবা, বীজগণিতীয় রাশি প্রকাশের তিনটা টাইপ আমি ভাইয়া তোমাদেরকে দেখাইছি। কয়টা টাইপ, তিনটা টাইপ। প্রথম টাইপটা কি ছিল, প্রথম টাইপটা ছিল তোমার বীজগণিতিক রাশি প্রকাশ, প্রথম টাইপটা ছিল তোমার সমান্তর ধারা। প্রথম টাইপটা কি ছিল, সমান্তর ধারা। কি বলছি, যদি দেখো পার্থক্যের মধ্যে সমান্তর ধারা আসে, জাস্ট এইটুক মনে রাখবা, পার্থক্য ইনটু ক, এরপরে হয়তোবা যোগ করে এটা মিলাইতে হবে, বাকি বিয়োগ করে এটা মিলাইতে হবে। যদি তোমার কি সমান্তর ধারা পার্থক্যের মধ্যে আসে এবং এটাকে যদি ক্রম বৃদ্ধি করে, যেমন কি এখানে তোমার কি হইতেছে, 1-এর পর 4 হচ্ছে, 4-এর পর 7 হচ্ছে, 7-এর পর 10 হচ্ছে, 10-এর পর 13 হচ্ছে, মানে কি সংখ্যাগুলো কি ক্রমান্বয়ে বাড়তেছে, তখন জাস্ট পার্থক্য ইনটু ক প্লাস মাইনাস দিয়ে তুমি কি প্রথম পদটা আনবা। যে এখানে যেমন প্রথম পদ ছিল কি 1, তাহলে 1 আমি কিভাবে আনছি, পার্থক্য ছিল কি 3, তাহলে 3 ইন্টু 1, 1 আমার কি প্রথম পদ, তাই 1 আমার কি প্রথম পদ, তাই কি এটা হচ্ছে 1 হয়েছে। দেন 3 1 3 ইন্টু 1 দিলে কত হয় 3, আর আমার কত 3-এর সাথে কি করলে, কোনটা যোগ করলে বা কোনটা বিয়োগ করলে আমার 1 আসে, 3-এর সাথে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার কি 1 আসে। তাহলে এই জন্য 3 ইন্টু 1 মাইনাস 2। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কি 4, এবার কি তাহলে 3 ইন্টু 2 হয়েছে, 3টা কোত্থেকে আসতেছে, বারবার ভাইয়া মনে করিতেছি 3টা আসতেছে তোমার পার্থক্য থেকে, 3টা কোত্থেকে আসতেছে পার্থক্য থেকে। তাহলে 3 ইন্টু 2, 2 হয়েছে কেন, দ্বিতীয় পদ। মানে আমি একটা সাধারণ রাশি বের করতেছি, যেটার মধ্যে আমি কি ইনপুট দিলে যে কোনো মানে হয়তো বা 60তম বা 70তম কি আমি পদটা বের করে ফেলতে পারি। তো এই জন্য সাধারণ রাশিটা আমি কি 3 ইন্টু 2, 2 কোত্থেকে দ্বিতীয় পদ, এরপর 3 ইন্টু 2 মানে কি 3 দুগুণে 6, 6 থেকে কত বাদ দিলে বা কত যোগ করলে 4 আসে, 6 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কি 4 আসে। তাহলে কি এখানে আমার দুইটা কি বলে পদ দেখে আমি সাধারণত কি বুঝে গেছি জিনিসটা কি হবে, 3 ইন্টু 1 মাইনাস 2, 3 ইন্টু 2 মাইনাস 2, পরেরটা কি 3 ইন্টু 3 মাইনাস 2, এর মানে কি আমার বীজগণিতীয় রাশিটা হবে 3 ক মাইনাস 2। আমি ক এর জায়গায় আমি যতই বসাই এখানে 1 বসাই, 100 বসাই, আমি যদি 200 বসাই তাহলে আমি কি 200তম পদটা বের করে ফেলতে পারবো। গট ইট? ইয়েস। নেক্সটটা হচ্ছে কি, যদি আমার ক্রমহ্রাসমান সমান্তর ধারা থাকে, আমার নেক্সট টাইপ দুইটা কি ক্রমহ্রাসমান সমান্তর ধারা যদি থাকে, তখন আমি কি করব, সেম পার্থক্য ইনটু কই হবে, বাট এই যে ক্রমহ্রাসমান তার মানে কি মাইনাস জিনিসটা আসতেছে, তো মাইনাস জিনিসটা আসার পরে কি হয়েছে যে আগে একটা মাইনাস আসবে, আগে একটা কি আসবে, মাইনাস আসবে, এখানে যে মাইনাসটা আছে এইটা আসবে, জাস্ট কি ক্রমহ্রাসমান দেখে এই জিনিসটা এই মাইনাসটা আসছে, ক্রমহ্রাসমান দেখে কি এই মাইনাসটা আসছে। এখানেও সেম, তাহলে পার্থক্যের মধ্যে সমান্তর ধারা দেখতেছি 3 3 3, মানে কি পার্থক্য হচ্ছে তোমার সমান্তর ধারা। দেন কি প্রথম পদটা আমি লিখলাম 7, পার্থক্য ইনটু ক মানে কি 3 ইনটু 1, ক মানে কি প্রথম পদ 1, এর আগে কি একটা মাইনাস দিছি, কেন মাইনাসটা দিছি, কারণ কি ক্রমহ্রাসমান। দেন কি কত, আমি 3 ইনটু মানে 3 ইনটু 1 আর আগে মাইনাস, তার মানে এখানে কত আসছে 3 একে 3 আর আগে একটা মাইনাসের জন্য মাইনাস, তাহলে -3, -3 এর সাথে আমার কত যোগ করলে বা বিয়োগ করলে 7 হবে, আমি যদি 10 যোগ বা বিয়োগ করি তাহলে কি আমার 7 হবে। তাই আমি কি -3 ইনটু 1 প্লাস 10, এরপর যদি আমি দ্বিতীয় পদটা খেয়াল করি -3 ইনটু 2 প্লাস 10, এই যে মানে আমি বুঝে গেছি যে কি বীজগণিতিক রাশিটা কি হবে -3 ইনটু 2 প্লাস 10, তার মানে কি -3 ইনটু ক মানে কততম পদ বের করতে চাই, অততম পদের নাম্বারটা প্লাস হবে তোমার 10। এখানে ভাইয়া কি তোমাকে
20তম পদটা বের করে দেখাই দিছি যে 20তম পদটা কেমনে কেমনে বের করছি। বীজগণিতীয় যে রাশিটা ছিল, বীজগণিতীয় রাশিতে হচ্ছে ভাইয়া তোমার জাস্ট বসাই দিছি, কয়ের জায়গায় 20 বসাইছি, বসানোর ফলে কি তোমার এখানে 20তম পদটা বের হয়ে গেছে। 20তম পদটা কি তোমার এখানে মাইনাস আসছে। আর এটা যদি তোমার বীজগণিতিক রাশিটা না থাকতো তাহলে কিন্তু তোমার কি অনেক ঝামেলা হইতো বের করার জন্য। গেল লাস্ট তোমার যে টাইপটা, সেটা হচ্ছে তোমার পার্থক্যর মধ্যে সমান্তর ধারা। পার্থক্যর মধ্যে সমান্তর ধারা কি বলছি ভাইয়া, জাস্ট কি কস স্কয়ার হবে, কি হবে কস স্কয়ার। আগে ছিল প্রথমটা ছিল পার্থক্য ইন্টু কোয়ার, এবার হবে কস স্কয়ার। কস স্কয়ার দিয়ে তোমার হচ্ছে মিলাইতে হবে। যেমন প্রথম পদটা এখানে -1, কস স্কয়ার এখানে কত, কোন নাম্বার পদ, প্রথম পদ। ক বারবার যে ক বলতেছি, ক জিনিসটা আসলে কি মিন করতেছে, কততম পদ এটাই, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবে যে প্রথম পদ মানে কি, এই জন্য প্রথম পদ আসছে। এরপর কস স্কয়ার মানে কি 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কি 1। এখন কত যোগ বা বিয়োগ করলে আমার -1 আসে, আমি যদি -2 বিয়োগ করি তাহলে আমার -1 আসে। পরেরটা হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে আমার 2। এখন 2 আমার কি কস স্কয়ার, তাহলে দ্বিতীয় পদ তাই 2 স্কয়ার। এখন 2 স্কয়ারের সাথে আমার কত যোগ বা বিয়োগ করলে 2 আসে, যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার কি 2 আসে। এই জন্য 2 স্কয়ার -2। এরপরে কি আমি বুঝে গেছি যে এখানে বীজগণিতিক রাশিটা কি হবে, কস স্কয়ার -2। গট ইট? বুঝছো? কোনো সমস্যা আছে না? এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মেইনলি যেই টপিকগুলা, যে কনসেপ্টগুলা। ভাইয়া তোমার কি করছি, একবারে বেসিক থেকে তোমাদের যা যা লাগে, তোমাদের যতটুকু প্রয়োজন একদম সব বুঝাই দিছি। তোমার এখন তোমাকে যে কোনো অঙ্কই যদি করতে দেয় অথবা যে কোনো এমসিকিউ দিলেও তোমাকে আটকানোর কথা না। তোমাকে কেউ মানে আর আটকাতে পারবে না বলতে গেলে, কারণ ভাইয়া তোমাকে বেসিক্যালি প্রায় সবই দেখাই দিছি। এখন তুমি জাস্ট ঠান্ডা মাথায় প্র্যাকটিস করে এক্সাম দেওয়া, এইটুকুই, আর কিছু না। এখন হচ্ছে আমরা লাস্ট কয়েকটা কি, আমরা সৃজনশীল বইয়ের দুইটা সৃজনশীল, আবার কিছু সৃজনশীল ভাইয়া নিছি এক্সট্রা, ওগুলো হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করবো, এমসিকিউ প্র্যাকটিস করবো, দেন আমাদের ক্লাস কি ডান। তো আসো প্রথম যে, আর হ্যাঁ এই যে এই পুরোটার মধ্যে কিন্তু জ্যামিতিক প্যাটার্ন দেখাইনি। জ্যামিতিক প্যাটার্ন জিনিসটা কি, এই জ্যামিতিক প্যাটার্ন তোমার এক্সট্রা করে কিছু মানে বলার মতো কিছু লাগবে না, বা তোমার বোঝার মতো লাগবে। তুমি জাস্ট যদি এই অঙ্কটা করো, এই অঙ্কটা করলে তোমার জ্যামিতিক প্যাটার্ন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে জ্যামিতিক প্যাটার্ন জিনিসটা কি বা কীভাবে আসে না আসে। কারণ এই যে তুমি এখানে দেখতেছো না, এগুলা কি একটা জ্যামিতিক চিত্র না, একটা জ্যামিতিক আকৃতি না, একটা জ্যামিতিক আকৃতি না, এটাই মেইনলি হচ্ছে তোমার জ্যামিতিক প্যাটার্ন। এটাই মেইনলি কি তোমার জ্যামিতিক প্যাটার্ন। আসো তাহলে আমরা যদি এই সৃজনশীলটা দেখি, কি বলছে, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে 3টি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম ত্রিভুজ, এটা হচ্ছে আমার দ্বিতীয় ত্রিভুজ, এটা হচ্ছে আমার কি তৃতীয় ত্রিভুজ। এখানে প্যাটার্নটা লক্ষ্য করতে পারতেছো, কি হবে প্যাটার্নটা, এখানে প্রথম একটা মানে প্রথমটাতে কি একটা ত্রিভুজ আছে, দ্বিতীয়টাতে তোমার কি 2টা ত্রিভুজ আছে, তৃতীয়টাতে তোমার কি 3টা ত্রিভুজ আছে। তার মানে কি তুমি বুঝে মানে এটা বুঝতে পারতেছো না, চতুর্থটাতে কি হবে 4টা ত্রিভুজ হবে, চতুর্থটাতে কি হবে 4টা, 5 নাম্বারটাতে কি হবে 5টা ত্রিভুজ, 6 নাম্বারটাতে কি হবে 6টা ত্রিভুজ। এটাই বেসিক্যালি। এখন পর আমরা যদি ক নাম্বার প্রশ্নতে যাই, বলছে দিয়াশলাইয়ের হ্যাঁ ক নম্বর বলছে চতুর্থ চিত্রে কি, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। মানে কি এরপরে যে চিত্রটা হবে, তাহলে আমার কত বলছে কি চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যাটা নির্ণয় করো। এখন আমি যদি সুন্দর মতো ইয়ে করি, চিত্রটা আঁকি, তাহলে কি হবে, চতুর্থ চিত্রটা আমার কেমন হবে। আমি যদি এখানে ইয়াতে যাই, মনে করো আগে একটা এখানে ইয়ে দিন, আচ্ছা এটা বুঝতে পারবো, সমস্যা নেই। কোন কালিটা নিব, এটাই নেই, এটাই যেহেতু করতেছিলাম এটাই নেই, এটা দিয়ে দেখি। আচ্ছা তাহলে আমার এখানে ক যদি আমি এখানে সলভ করি, যে এখানে যদি আমি সলভ করা শুরু করি, তাহলে কি ফার্স্ট আমি চিত্রটা যদি আমি অঙ্কন করি, আমি মনে করো ত্রিভুজ নিয়ে নিলাম। এই যে আমার ত্রিভুজ, প্রথমটাতে একটা ত্রিভুজ, দ্বিতীয়টাতে 2টা ত্রিভুজ, তৃতীয়টাতে 3টা ত্রিভুজ, আমার চতুর্থটাতে কত হবে 4টা ত্রিভুজ। আমি যদি করি একটা, দুইটা, এই যে 3টা, আর এটাতে কি হবে তোমার 4টা ত্রিভুজ হবে। তাহলে মনে করো আমি এটা যদি এই কালার নিই, এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার 4টা। তো এখানে আমি কয়টা ত্রিভুজ দিছি, 4টা ত্রিভুজ। লাস্টেরটা আমি ইচ্ছা করে অন্য কালার দিচ্ছি, কারণ কি আমার এটা চতুর্থ চিত্র, তাই কি 4টা ত্রিভুজ হয়েছে। তো আমি যদি এখানে খেয়াল করি, এইটা কি তোমার এই 4 নম্বর চিত্রটা হবে না। এখানে দিয়াশলাইয়ের কাঠি কয়টা আছে বেসিক্যালি, তুমি যদি প্রথমটা খেয়াল করো, একটা,
একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি। পরেরটাতে কয়টা আছে? 1 2 3 4 5, পাঁচটা। পরেরটাতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা, তাই না? এখন আমি চতুর্থ কাঠি থেকে বের করি যে কয়টা কাঠি আছে। 1 2 3 4 5 6 7 8 9, কয়টা কাঠি আছে? 9টা। তার মানে আমার চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে, যে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কয়টা ভাই? 9টা। কয়টা? 9টা। জাস্ট তুমি এই যে কত 2 নম্বরের তুমি জাস্ট এরকম চিত্রটা আঁকবা, চিত্রটা এঁকে যদি তুমি জাস্ট লিখে দাও তাহলে তোমার বেসিক্যালি হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগবে না 2 নম্বরের জন্য। গেল, তাহলে আমার ক ডান। এবার আমি খতে যাই। হতে বসে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এখানে কি আমাকে বলছে বীজগণিতিক রাশি প্রকাশ করতে? না। তো তুমি চাইলে বীজগণিতিক রাশি প্রকাশ করতে পারো, কারণ বীজগণিতিক রাশি প্রকাশ করলে কি তুমি একবারে বোঝা যাবে না যে এই প্যাটার্নটার তুমি যে কোনো তুমি যদি বের করো, কি বলো এটাকে, যে কোনো সংখ্যায় যদি বের করতে, যে কোনো তম পদ বের করতে, তাহলে পারবা না। কিন্তু এখানে জাস্ট বলছি পরবর্তী সংখ্যাটা। তো আবার এটা কিন্তু কি খ যেহেতু, তার মানে কি অবশ্যই এটা 4 নম্বরের মতো কোশ্চেন হবে। কত? 4-এর কোশ্চেন হবে। তো এই জন্য কি আমার একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তো এই জন্য আমি কি সুন্দর মতো পরবর্তী সংখ্যাটা কীভাবে বের করবো এটা লিখবো। তো আমি ফার্স্টে লিখি যে কাঠির সংখ্যা, ফার্স্টে আমি কাঠির সংখ্যা দিই। কাঠির সংখ্যা কি আমি এখানে কিন্তু বের করছিলাম, এটাতে ফার্স্টে আছে 3, এরপর আছে কি পরের চিত্রতে কত আছে? 1 2 3 4 5, পরেরটাতে কত আছে? 5, পরেরটাতে কত আছে? পরেরটাতে আছে তোমার 5, এরপরটাতে কত আছে? 7। ওই যে গণলে এখানে পাবা যে 7, আমরা কিন্তু আগে গণে আসি 7। এরপর আমি লিখবো কি সুন্দর মতো পার্থক্য। এখানে কি পার্থক্য। তো এখানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে কি 2, এখানে কত? 2, পার্থক্য কত? 2। এই যে এখানে কিন্তু তাহলে তুমি বেসিক্যালি বুঝে গেছো যে কি এটা একটা প্যাটার্ন, যেটা হচ্ছে একটা সমান্তর ধারা, এবং ওইটার পার্থক্য কি 2 করে, বুঝে গেছো? তো এটার পার্থক্য 2। তাহলে আমি এরপর তাহলে সুন্দর মতো এরপর আমি লিখবো যে এখানে সংখ্যাগুলোর পার্থক্য 2। পার্থক্য কত? 2। কারণ আমি কি যেভাবে সুন্দর মতো বুঝতে পারলাম পার্থক্য 2। তাহলে কি বের করতে আমাকে বলছে? পরবর্তী সংখ্যাটা আমাকে বের করতে বলছে। কি আমাকে বের করতে বলছে? পরবর্তী সংখ্যাটা কত হবে, পরবর্তী সংখ্যাটা কত হবে। তাহলে আমি সুন্দর মতো তাহলে লিখবো, সুতরাং পরবর্তী সংখ্যা হবে কি আগের সংখ্যাটা +2, তার মানে 7 + 2 সমান কি 9, সমান কি 9। এই যে আমরা তো আগের সাইডে বের করছি যে পরবর্তী সংখ্যাটার কাঠির সংখ্যা কত? 9। এখানে তাহলে আমরা কি এখানে সুন্দর মতো বের করে দেখা দিলাম যে পরবর্তী সংখ্যাটা কত? 9। এই যে এইভাবেই কিন্তু তোমার একটু ব্যাখ্যা করে লিখতে হবে, কারণ 4 নাম্বার কোশ্চেন তুমি যদি জাস্ট বলে দাও যে এখানে পার্থক্য 2, তাই এখানে 7 + 2 হচ্ছে 9, না এভাবে লিখলে হবে না। একটু দেখাবা যে এখানে সংখ্যার সিরিজটা কি 7, এরপর তুমি এখানে আবার দিয়ে দিতে পারো যে এখানে চলতেছে, কারণ আরও তো চিত্র আছে। ওই যে 3 নাম্বার 4 নাম্বারটা হচ্ছে 4টা চিত্র, 4টা ত্রিভুজ, পরটা তো 5টা ত্রিভুজ, এবারটা 6টা ত্রিভুজ, এভাবে। তো এটা দিলা, এরপর পার্থক্যটা দিলা যে পার্থক্য হচ্ছে এখানে 2 2 করে, দেন তুমি সুন্দর করে লেখা যে এখানে সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে 2, তাহলে পরবর্তী সংখ্যা হবে 7 + 2 9। এটাই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার উত্তর। গেল। এরপর তুমি হচ্ছে পরেরটা যদি তুমি যাও, দেন হচ্ছে তোমার এখানে গতে চাইছে শততম প্যাটার্নগুলোর কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। এই যে এখানে কিন্তু তোমার আশা পড়ছে কি এখন বীজগণিতিক রাশি, কারণ তুমি শততম প্যাটার্ন, তুমি 100 নম্বর কি বল 100 নম্বর প্যাটার্নটা যদি তৈরি করতে চাও, তখন কি তুমি মানে 100টা ত্রিভুজকে দেখাবা না। এই জন্য তোমার এখানে কি সুন্দর মতো বীজগণিত রাশিতে প্রকাশ করে বলতে হবে যে কয়টা যে শততম প্যাটার্নের জন্য কয়টা দিয়াশলাই কাঠির প্রয়োজন। তো তুমি সুন্দর মতো এখানে সংখ্যাগুলো লেখো যে আগে যেভাবে লিখছিলা যে সংখ্যাগুলো
বেশি নেই, জাস্ট এরপর একটা সৃজনশীল আর হচ্ছে কয়েকটা এমসিকিউ, 15-20 মিনিট। টোটাল হ্যাঁ 22টা। আচ্ছা তাহলে এখানে কি বলতেছিলাম, এখানে তো তোমার কি বীজগণিতিক রাশি দিয়ে বের করা লাগবে, কারণ তুমি শততম প্যাটার্ন তো তুমি আর কি বলে নর্মালি তুমি চিত্র এঁকে দেখাবে না, তা যেহেতু এখানে শততম প্যাটার্ন বলে দিছে, তোমার কি বীজগণিতিক রাশিটা বের করতে হবে, বের করে দেন হচ্ছে তোমার শততম প্যাটার্নটাতে কয়টা কাঠির প্রয়োজন এটা বের করতে হবে। তো তুমি নর্মালি ফার্স্টে লেখো যে এখানে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত 3, দ্বিতীয় সংখ্যা কত 5, তৃতীয় সংখ্যা কত 7, এই যে কি সংখ্যাগুলো লেখলা। আর এই যে তখন এখানে তো তোমার বীজগণিতিক রাশি ওভাবে বলে নেই, তো তুমি কি এত ব্যাখ্যা করে লিখবা যে পার্থক্য 2, পার্থক্য ইন্টু ক, না তুমি জাস্ট এখানে নর্মালি এইভাবে ডাইরেক্ট দেখাই দাও যে এখানে কি ফার্স্টে সংখ্যাগুলো লেখলা, দেন হচ্ছে তোমার কি ডাইরেক্ট তুমি এখানে লেখলা যে সংখ্যাগুলো কেমনে বের করতে পারো। তো ভাইয়া কি বলছিলাম, পার্থক্যের মধ্যে সমান্তর ধারা এখানে পার্থক্য কত 2 করে পার্থক্য, কারণ কি 2 কর পরে কি তুমি কি যোগ করলে বা বিয়োগ করলে প্রথম পদটা আসে, তাহলে 2 ক মানে 2 ক বলতে কি প্রথম পদ, তাহলে প্রথম পদ যেহেতু এখানে তাহলে ফার্স্ট টাইম কি 2 × 1, কত যোগ করে 3 হয় 1 যোগ করলে, পরেরটা 5, তাহলে 2 × 2 কত যোগ করলে 5 হয় 1। এই যে আমি অলরেডি বুঝে গেছি এখানে বীজগণিতিক রাশিটা কত আসবে, 2 × 3 প্লাস কি 1, প্লাস হচ্ছে তোমার 1, তাহলে 3 দুগুণে 6 আর কি 7, তাহলে কি 7 আসে। তার মানে আমার এখানে বীজগণিতিক রাশিটা কি, যে এখানে তখন আমি লিখবো সুন্দর করে, এখানে বীজগণিতিক রাশি সমান সমান কত 2 ক প্লাস 1, 2 ক প্লাস কি 1। সুতরাং এই যে আমি যেহেতু এখন বীজগণিতিক রাশিটা পেয়ে গেছি, আমি কি বীজগণিতিক রাশিটা পেয়ে গেছি, তাহলে আমি কি এখন শততম প্যাটার্নটা বের করতে পারবো, যে সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন, তৈরিতে জাস্ট কাঠির প্রয়োজন লিখি তাহলেই বুঝবা, কাঠির প্রয়োজন যদি এখানে লিখি বা এখানে, হ্যাঁ এখানে প্রয়োজন কত 2 ক প্লাস 1, শততম প্যাটার্ন মানে কি 2 × 100 প্লাস 1, কত 2 × 100 মানে কি 200, 200 প্লাস 1 মানে কি 201। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি তাহলে উত্তর, ব্যাস ডান। তাহলে বুঝছো ইজি, জাস্ট হচ্ছে তুমি বীজগণিতিক রাশিতে প্রকাশ করছো, বীজগণিতিক রাশিতে প্রকাশ করে তুমি কি এরপর শততম প্যাটার্নটার কি মানটা বসে দিছো 100, দেখি 201 তোমার এসে পড়ছে, ব্যাস। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। জাস্ট এখানে মেইন জিনিসটা কি ইম্পর্টেন্ট এটা মনে রাখা লাগবে যে আমি বীজগণিতিক রাশিটা কিভাবে বের করছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো আমাদের ওই সৃজনশীলটা শেষ, এখন আসো সেকেন্ড সৃজনশীল। এটা কি বলছে, আমাকে এখানে 2টা প্যাটার্ন দিয়ে দিচ্ছে। ফার্স্টে আমি এখানে কি দেখতেছি, আমার এখানে 2টা প্যাটার্ন দেওয়া, একটা হচ্ছে 5, 8, 13, 20, 29, আর সেকেন্ডটা হচ্ছে 9, 16, 23, 30। ঠিক আছে, এখানে 2টা প্যাটার্ন দেওয়া, যে এই 2টা সংখ্যার প্যাটার্ন। কথা বলছে cos স্কয়ার প্লাস 3 দ্বারা প্রকাশিত বীজগণিতিক রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো। চতুর্থ পঞ্চম পদের কি পার্থক্য নির্ণয় করো, এটা বলে দিছে। তো আমি যদি চতুর্থ পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করতে চাই, আমার তো ফার্স্টে চতুর্থ আর পঞ্চম পদ লাগবে, তাই না? তো আমি চতুর্থ পঞ্চম পদটা কিভাবে, এটা কিন্তু এই প্যাটার্নের চতুর্থ, খেয়াল করো এটা কিন্তু এই প্যাটার্নের চতুর্থ আর পঞ্চম পদ না, এটা কিন্তু এই বীজগণিতিক যে রাশিটা আছে cos স্কয়ার প্লাস 3, এই প্যাটার্নটার মানে এখানে এই cos স্কয়ার প্লাস 3 যেই প্যাটার্নটা নির্দেশ করে ওই প্যাটার্নটার চতুর্থ ও পঞ্চম পদ। তাহলে এখানে কি এইটার চতুর্থ পঞ্চম, তাহলে আমি ফার্স্টে কি চতুর্থ পঞ্চম পদ ইয়ার জন্য আমার কি এখানে আমি লিখি যে দেওয়া আছে, যে জাস্ট তুমি নর্মালি লেখো যে বীজগণিতিক রাশি কত cos স্কয়ার প্লাস 3,
আর একটা জিনিস বুঝতেছো, এই বীজগণিতিক রাশিটা এই প্যাটার্নটা আসলে কোনটা হবে, ওই যে পার্থক্যর মধ্যে সমান্তর ধারা, ওই যে কস স্কয়ার টার্মটা দেখে আমি বুঝে গেছি। এইভাবে করতে করতে রিলেট করবা, ম্যাথ রিলেট করলে দেখবা ম্যাথ আরো করতে মজা লাগতেছে। এইটা কস স্কয়ার প্লাস 3, তাহলে সুতরাং কততম পদ লাগবে? চতুর্থ। সুতরাং চতুর্থ পদ সমান সমান কি, তাহলে কি চতুর্থ পদ বলছি, কয়ের জায়গায় কি 4 বসবে, 4 4 স্কোয়ার প্লাস 3, 4 বর্গ প্লাস 3, তো 4 স্কোয়ার মানে কি 16, 16 প্লাস 3 মানে কি 19। এরপর কত কত নম্বর পদ বলছে? পঞ্চম পদ, তাহলে কি সুতরাং পঞ্চম পদ সমান সমান 5 স্কোয়ার প্লাস 3, 5 স্কোয়ার মানে কি 25, 25 প্লাস 3 কি 28 গেল। তো আমি কি চতুর্থ এবং পঞ্চম পদ বের করে ফেলছি, মানে আমার 2 নম্বরের মধ্যে 1 নাম্বার ডান। এবার কি বলছে? পদের পার্থক্য নির্ণয় করতে। তো এই যে মানুষ আবার মাঝে মাঝে করে কি চতুর্থ আর পঞ্চম পদ বের করে ভাবে আমার অঙ্ক শেষ, আমার কাজ শেষ, কিন্তু না, এখানে কিন্তু কি পার্থক্য বের করতে বলছে ওদের। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পার্থক্য বের করবো। তাহলে সুতরাং এদের পার্থক্য কত? 28 মাইনাস 19, 9। পার্থক্য তো 9, এটাই কি আমার উত্তর গেল। তাহলে আমার ক শেষ, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমার কি বলছে? 5 8 13, সরি আমি উপরটা কেন, আমি খ নাম্বার, প্রথম প্যাটার্নের পরবর্তী 4টি পদ নির্ণয় করো। প্রথম প্যাটার্নে কি পরবর্তী 4টি পদ নির্ণয় করো। পরবর্তী জাস্ট 4টা পদ নির্ণয় করতে বলছে, পরবর্তী কি 4টা পদ নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু আবার সেম আমাকে উল্লেখ করে দেয় নাই যে আমার বীজগণিতিক রাশি মানে দিতে হবে নাকি। তো আমার বীজগণিতিক রাশি তাহলে দরকার নেই বের করার, জাস্ট পরবর্তী 4টি পদ নির্ণয় করতে বলছে। আর 4টা পদ যেহেতু বলছে, 4টা তো ইজি, জাস্ট আমি পরেরটাতে যোগ যোগ করে করে যাবো। তো আমি এইভাবে যোগ করে কি প্যাটার্নগুলো বের করে ফেলবো। ফার্স্ট আমি প্যাটার্নটা লিখি। প্রথম প্যাটার্নটা কি 5 8 13 20 29। আমি এখানে ফার্স্ট লিখবো সংখ্যাগুলো বা প্যাটার্নটা লেখলে, বা তুমি হ্যাঁ প্যাটার্নটি, সরি প্যাটার্ন কত 5 8 13 13 20 29, 20 29, 5 8 13 20 29। আশা করি টাইপিস্ট এখানে কোনো ভুল করে নাই, ইনশাল্লাহ। দেখি আমরা করতে থাকি। তো এরপর কি পার্থক্য? পার্থক্য, তাহলে পার্থক্য কি 5 থেকে 8, 8 থেকে 13, 13 থেকে 20, 20 থেকে 29। 5 থেকে 8 মানে কি 3 বাড়ছে, 8 থেকে 8 9 10 11 12 13, 5। 13 থেকে 20 হয়েছে মানে কি 13 7, এরপর একটা 9। এই যে আমরা বুঝে গেছি এখানে কি পার্থক্যগুলো 2 করে বাড়তেছে। তার মানে আমার পরে এখানে যেহেতু 9, এখানে যেহেতু 9 হয়েছে, লাস্টেরটা যেহেতু আমার 9 হয়েছে, তার মানে আমার কি পরেরটা হবে কি 9 + 2 11, এরপরটা কি হবে 11 + 2 মানে হচ্ছে কি 13। এইভাবে আমি কি, তো আমি এখানে ফার্স্টে বাংলায় সুন্দর লিখবো যে এখানে পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী 4টা পদ নির্ণয় করতে বলছে। তাহলে আমি ফার্স্টে লিখবো সুতরাং পরবর্তী প্রথম পদ, পরবর্তী প্রথম পদ, এখানে ক্লিয়ারলি এটা কিন্তু উল্লেখ করতে হবে পরবর্তী, আবার জাস্ট প্রথম পদ লিখে দিও না। পরবর্তী প্রথম পদ সমান সমান হচ্ছে কি 29 প্লাস 11, ক্যালকুলেটরটা নিয়ে করি। 29 প্লাস 11 মানে হচ্ছে 40। এরপর পরবর্তী দ্বিতীয় পদ সমান সমান কি, এখানে আসে 40, তাহলে 40 প্লাস পার্থক্য 2 বাড়বে, আগে ছিল 11, এবার হবে কি 13। তাহলে 40 প্লাস 13 হচ্ছে তোমার 53। এরপর পরবর্তী তৃতীয় পদ আসছিল কি, পরপরটা কি ছিল মানে আগের পরটা কি ছিল 53, তাহলে 53 প্লাস পার্থক্য 2 বাড়বে 15 সমান 53 প্লাস 15 সমান হচ্ছে 68। এরপর কি লাস্টেরটা পরবর্তী চতুর্থ পদ সমান সমান কি, লাস্টের পদ কত ছিল 68 প্লাস পার্থক্য আরও 2 বাড়বে 17 85।
ঠিক আছে, এভাবে কি আমার পরবর্তী মানে এই প্যাটার্নটার পরের 4টা পদ নির্ণয় হয়ে গেছে। আমার জিনিসটা কি হয়েছে, জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে 2 করে বাড়তেছে, কারণ এই যে আমরা এই প্যাটার্ন থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদের পার্থক্য কি 2 করে বাড়তেছে। এই জন্য আমার এই লাইনটা কি মাস্ট লেখা লাগবে যে এখানে কি পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। এই লাইনটা না লিখলে কিন্তু হবে না, কারণ স্যারকে তোমার বুঝাইতে হবে যে তুমি 2 করে যে বাড়াইতেছো এটা কেমনে বাড়াইতেছো। এবার আমি পরবর্তী প্রথম পদ মানে এইটার পরে যে পদটা আছে এটার প্রথম পদটা লিখতেছি। ঠিক আছে, তো পরবর্তী প্রথম পদ হচ্ছে কি 29। 29টা কোত্থেকে আসছে, 29টা কোত্থেকে আসছে, 29 আমি পাইছি হচ্ছে এই যে এই পদটা, এটা হচ্ছে 29। 29 প্লাস কত হয়েছে 11। 11 কোত্থেকে আসছে, এই যে পার্থক্য ছিল আগে 9, এটা হয়ে গেছে তোমার কি 11। কেন 11 হয়েছে, 9 থেকে কি 2 বাড়ছে, কারণ আমি এখানে দিছি পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। পরে কি 40 আসছে, 40 আমার হচ্ছে কি এই পদটার পরের পদটা হচ্ছে কি 40, এই পদটার পরের পদটা কি 40। 40 আমার কি হয়েছে এখানে আসছে, 40-এর সাথে পরে কত যোগ হবে, 13 যোগ হবে, কারণ কি আগে পার্থক্য ছিল 11, 11 থেকে পার্থক্য 2 বারে কত বৃদ্ধি পেয়ে কত হয়েছে 13। দেন এরপর আসে 53, 53 থেকে যোগ হয়েছে 15, কারণ 13 ছিল আগেরটার পার্থক্য, পরে 2 বৃদ্ধি পেয়ে কি 15 হয়েছে, এভাবে পরে আবার 15 পরে কি 17 হয়েছে। এটাই হচ্ছে বেসিক্যালি ইজি, তুমি জাস্ট ঠান্ডা মাথায় ইজিলি অ্যান্সার করবো তাহলেই হবে। তো আমার খ শেষ, এরপর আমরা গতে যদি যাই, গতে কি বলছে, গতে বলছে দ্বিতীয় প্যাটার্নের প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। দ্বিতীয় প্যাটার্নে কি প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই যে আমার সমষ্টি এসে পড়ছে, আমার সমষ্টির সূত্র এখানে বসবে। এখন প্রথম কথা, প্রথম কয়টা 50টি পদের, কয়টি পদের 50টি পদের। তো প্রথম 50টি পদের সমষ্টির জন্য আমার কি 50তম পদটা লাগবে না। আমি যদি ফার্স্টে এখানে সূত্রটা লিখি যে সমষ্টির সূত্রটা কি, সমষ্টির সূত্রটা কি, আমি যদি এটা লিখি, স্বাভাবিক কিন্তু স্বাভাবিক ক্রমিক, এখানে প্রথম 50টি মানে কি তোমার ক্রমিকই বলছে, এই যে প্রথম 50টি দিয়ে কিন্তু বুঝে দিচ্ছে প্রথম ক্রমিক জিনিসটা। তাহলে সমষ্টির সূত্রটা কি, সমষ্টির সূত্রটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু কি পদ সংখ্যা, মনে আছে তো ওই যে আমাদের প্রথম যে স্লাইডের দিকে যে সূত্রটা ছিল, ইনটু পদ সংখ্যা বাই কত ভাগ 2। এটা আমার কি, এটা হচ্ছে আমার মেইন সূত্র, এটা আমার কি মেইন যে সূত্রটা সেটা, এটা হচ্ছে আমার এই অঙ্কের কি মেইন সূত্র। এই সূত্রটা দিয়ে কি আমি প্রথম 50টি পদের সমষ্টি বের করব, প্রথম 50টি পদের সমষ্টি বের করব। এখন এখানে কি, এখানে তুমি দেখতেছো কি তোমার এখানে প্রথম 50টি পদের সমষ্টির জন্য তোমার কি লাগবে, তোমার প্রথম পদটা লাগবে। প্রথম পদ কি তোমার পাইছো, প্রথম পদ কি আছে, হ্যাঁ অবশ্যই এই যে এই প্যাটার্নের প্রথম পদটা আছে 9, কিন্তু তোমার কি শেষ পদ লাগবে না, শেষ পদটা কত 50টি পদের মানে কি, তাহলে কি শেষ পদটা 50তম পদ না, এখানে কি 50তম পদ দেওয়া আছে না, এখানে তো 1 2 3 4 4টা পদ দেওয়া আছে, তো তোমার 50তম পদটা বের করতে হবে। তো এই জন্য তোমার শেষ পদটার জন্য কি আগে 50তম পদটা বের করা লাগবে, বের করার পরে তুমি তার কি সূত্রটা দিতে পারবে। তো এই জন্য 50টা পদ বের করার জন্য আমি কি 50টা পদ লিখবো না, আমি ফার্স্টে এটার জন্য এখানে 2টা ধাপ। প্রথমে তোমার বীজগণিতিক রাশিতে প্রকাশ করতে হবে, বীজগণিতিক রাশি প্রকাশ করে তোমার 50তম পদ বের করতে হবে, বের করে এরপর তুমি কি জাস্ট সূত্রতে বসে কি তোমার সমষ্টি এসে পড়বে। তো এখন যদি আমরা অঙ্কটা করি, ফার্স্টে হচ্ছে এখানে এই প্যাটার্নটা, তাহলে প্যাটার্ন কি 9 16 23, 9 16 23 30, 9 16 23 30। তাহলে এখানে যদি আমি পার্থক্যগুলো এখন লিখি, পার্থক্য যদি লিখি 9 থেকে হচ্ছে 16, 16 থেকে হচ্ছে 23, 23 থেকে 30, তাহলে 9 থেকে 16 9 10 11 12 13 14 15 16, 7 হয়েছে 16 থেকে আবার 23, 16 17 18 19 20 21 22 23, বুঝে গেছি আমি এখানে কি প্রত্যেকটা পার্থক্য হচ্ছে 23। আর এখানে কিন্তু একটা জিনিস তোমার কিন্তু এই যে এখানে ডট ডট কিন্তু দিতে হবে, মানে কি এই সিরিজটা চলতেছে, প্যাটার্নটা চলতেছে সামনে 7, তাহলে পার্থক্য এখানে 7 করে। তাহলে এটা যদি বীজগণিতিক রাশি ইজিলি আমি ফার্স্টে লিখি প্রথম পদ কত 9, প্রথম পদ 9, এরপর দ্বিতীয় পদ
দ্বিতীয় পদ কত 16, এরপর তৃতীয় পদ কত 23, বাস 3টা বের করলে আশা করি হয়ে যাবে, কারণ অঙ্কটা 2 ধাপের অঙ্ক তো বড়, তো তোমার এত বড় 4টা বন্ধ দেখাতে হবে না, 3টা বন্ধ দেখাতে হবে। কি বলছিলাম, কি দেখতেছো এখানে পার্থক্যের মধ্যে, কি দেখতেছো পার্থক্যের মধ্যে দেখতেছো পার্থক্যের মধ্যে কি দেখতেছো, পার্থক্যের মধ্যে হচ্ছে তোমার সমান্তর ধারা, পার্থক্যের মধ্যে কি সমান্তর ধারা 7 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে পার্থক্যের মধ্যে কি তোমার সমান্তর ধারা। তাহলে পার্থক্যের মধ্যে সমান্তর ধারা হইলে কি বীজগণিতিক রাশির আমার টাইপটা কি ছিল, প্রথম টাইপটা, আর ক্রম কিন্তু বৃদ্ধি পাচ্ছে 9 থেকে 16, 16 থেকে 23, তাহলে কি পার্থক্য ইন্টু ক, পার্থক্য কত 7, তাহলে 7 ইন্টু ক, তার মানে বীজগণিতিক রাশিটা কি 7 ইন্টু ক প্লাস মাইনাস সামথিং হবে। তো এখানে ফার্স্ট আমি 7 দিয়ে কিছু করব, তো যদি আমি লিখি তাহলে 7 ইন্টু 1, কারণ কি 1 কেন, ক হচ্ছে কি এখানে 1 কেন প্রথম পদ, এরপর 7 ইন্টু 1 মানে কি 7, সাথে সাথে কত যোগ বা বিয়োগ করলে 9 হয়, 2 যোগ করলে 2, দেখি এটাই প্যাটার্ন নাকি, পরে আবার দিই 7 ইন্টু 2, 7 গুণে 14, কত যোগ করলে 16 হয় 2, পরটা কি 7 ইন্টু 3 21, কত যোগ করলে 23 হয়, তোমার 2 যোগ করলে 23। তা আমি বীজগণিতিক প্যাটার্নটা কি বীজগণিতিক রাশিটা কি পেয়ে গেছি, তাহলে আমার এখানে বীজগণিতিক রাশি যে সুতরাং বীজগণিতিক রাশি সমান কি 7ক প্লাস 2, 7ক প্লাস কি 2, এরপর তাহলে আমার কি বীজগণিতিক রাশি যদি আমি পেয়ে গেছি, এখন কি আমার 50তম পদটা লাগবে, তাহলে সুতরাং 50তম পদ, তাহলে 7 ইন্টু 50 প্লাস 2 কত, 7 0 0 5 7 35, তো আমি যদি ক্যালকুলেটারে করি 7 ইন্টু 50 প্লাস 2 হচ্ছে 352, 7 ইন্টু 50 প্লাস 2 352। তাহলে এখন আমি কি শেষ পদ জানি, কারণ 50তম পদ এটা, প্রথম পদ জানি কত 9, এই যে আমার প্রথম পদ সুন্দর মতো আমার এখানে আছে কি 9, আমি ফার্স্ট পদ জানি সেটা হচ্ছে 9, শেষ পদ জানি সেটা কি 352, আমি জাস্ট এখন সূত্রতে বসে লিখে দিব, তাহলে সুতরাং সমষ্টি সমান কি হবে, প্রথম পদ ইন্টু শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, তাহলে প্রথম পদ কি 9 যোগ শেষ পদ কি 352 ইন্টু পদ সংখ্যা কত, এই যে প্রথম 50টি পদের সমষ্টি বলছে না, তার মানে পদ সংখ্যা কি 50 ভাগ 2। তা আমি যদি এটা করি ক্যালকুলেটারে সুন্দর মতো 9 প্লাস 352 গুণ 50/2, আচ্ছা তাহলে এটা আসছে কি 9025, ব্যাস এটাই আমার কি উত্তর। দেখছো ইজি, তুমি জাস্ট ধাপগুলো মনে রাখবা যে কোনটার পরে কোনটা হইতেছে, তাহলে কি তুমি পারবা। ফার্স্টে আমি সুন্দর মতো আমার এখানে দেখো, তুমি যদি আবার অঙ্কটা একবার লাস্ট দেখো যে প্যাটার্নটা কি, আমি ফার্স্টে প্যাটার্নটা লিখছি, পার্থক্যটা লিখছি, পার্থক্যতে সমান্তর ধারা। এখন আমার কি প্রথম 50টা পদের সমষ্টি বের করতে বলছে, প্রথম কি 50টা পদের সমষ্টি বের করতে বলছে। এখন প্রথম 50টা পদের সমষ্টির জন্য কি আমার প্রথম পদটা জানা লাগবে এবং 50তম পদ জানা লাগবে। এখন 50তম পদ তোমার দেওয়া নাই, তাই আমি 50তম পদ বের করার জন্য আমি এখানে কি বীজগণিতিক রাশিটা বের করছি। বীজগণিতিক রাশিটা বের করার পরে আমার কি এখানে জাস্ট আমি 50 বসায় দিয়েছি বীজগণিতিক রাশিতে, তাহলে কি আমার 50তম পদটা দিয়ে দিছে আউটপুট হিসেবে। দেন আমার কি সমষ্টির সূত্রতে বসে দিলে কি আমার প্রথম 50টি পদের সমষ্টির সূত্র হয়ে যায়। তো এই গেল আমাদের এই সৃজনশীল। দেন আমরা যদি আর দেখি, হ্যাঁ আর জাস্ট এখন ভাইয়ার কয়েকটা এমসিকিউ বাকি আছে, আমরা এখন ফটাফট কয়েকটা এমসিকিউ সলভ করবো, দেন কি আমাদের এই চ্যাপ্টার ডান ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। জাস্ট এখন কয়েকটা এমসিকিউ দেখো, যেন তোমার কি এমসিকিউতে আর ঝামেলা না হয়। এখানে কি একটা প্যাটার্ন দিয়ে দিছে, কি হয়েছে একটা প্যাটার্ন দিয়ে দিছে 7 11 15 19 একটা প্যাটার্ন দিয়ে দিছে সুন্দর মতো। বলছে এই তালিকাটির সংখ্যাগুলোর কোনটি দ্বারা প্রকাশ করা যায়, তালিকার সংখ্যাগুলো কি কোনটি দ্বারা প্রকাশ করা যায়। তার মানে কি এই যে সাইডে আমার এগুলো কি দেওয়া, এগুলো হচ্ছে বীজগণিতিক রাশি দেওয়া, তা আমি বীজগণিতিক রাশিতে প্রকাশ করে দেবো। তা এমসিকিউ হচ্ছে তুমি যত তাড়াতাড়ি করতে পারো, এখানে কি তুমি বসে বসে দেখাবা না, তুমি যত তাড়াতাড়ি করতে পারো ওটা হচ্ছে তোমার সুবিধা। তো তুমি জাস্ট সবার আগে পার্থক্যগুলো বের করো, যে কত 7 8 9 10 11 4 বেড়ে 15 4 বেড়ে 19, তাহলে এখানে পার্থক্য কত 4। ভাইয়া কি বলছিলাম, পার্থক্য ইন্টু
যেটা দিয়ে তোমার প্রথম পদটা আসবে। প্রথম পদটা তোমার 7, 7 আনার জন্য প্রথম পদ জাস্ট লেখো 7, 7 আনার জন্য তোমার কি পার্থক্য ইন্টু ক, মানে 4 ইন্টু 1, 4 ইন্টু কি 1, 4 একে 4, কত যোগ বা বিয়োগ করলে 7 আসে? 3 যোগ করলে 7 আসে। তাহলে 4 একে 4 প্লাস 3 কি 7। একটা করে কখনো দিয়ে দাগায় ফেলবা না, দ্বিতীয়টা চেক করবা। দ্বিতীয়টা কি 11, কত 4 ইন্টু 2 প্লাস 3, 4 দুগুণে 8 আর 8 9 10 11, 3 যোগ কি, তাহলে এখানে আমার বীজগণিতিক রাশিটা কি, তাহলে হবে কি 4 ক প্লাস 3, 4 ক প্লাস 3, এই যে যেটা আমার এখানে আছে 4 ক প্লাস 3, যে এই জিনিসটা তাহলে আমার হবে কি অ্যান্সার 4 ক প্লাস 3। বুঝছো? নেক্সট এখানে বলছে একটা বীজগণিতিক রাশি দিয়ে দিছে cos স্কয়ার মাইনাস 1, একটা বীজগণিতিক রাশি দিয়ে দিছে। দেন আমার 3টা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমার সত্যতা যাচাই করতে হবে কোশ্চেনগুলোর, যে 4 cos স্কয়ার মাইনাস 1 বীজগণিতিক রাশিটির প্রথম পদ শূন্য কিনা, বের করি প্রথম পদটা শূন্য কিনা। আমি জাস্ট যত ফাস্ট করা যায়, আমি এখানে টাইম নিব না, যত ফাস্ট করা যায় তত হচ্ছে এমসিকিউ লাভ। তাহলে cos স্কয়ার মাইনাস 2, তার মানে কি আমি যদি এটা এখান থেকে বের করি, তাহলে প্রথম পদটা কি হবে? অবশ্যই 1 স্কয়ার মাইনাস 1, হ্যাঁ 0, 1 স্কয়ার মাইনাস 1 কি 1 স্কয়ার মানে কি 1, 1 মাইনাস 1 মানে কি 0। তাহলে এটা ঠিক আছে, এটা রাইট। প্রথম 4টি পদের সমষ্টি 26, প্রথম 4টি পদের জন্য কি আমার 4 নম্বর পদটা লাগবে। প্রথম পদটা কিন্তু আমি বের করে ফেলছি 0, আমার 4 নম্বর পদটা লাগবে। তাহলে আমি ডাইরেক্ট 4 নম্বর পদটা বের করে ফেলি। 4 নম্বরটা বের করার জন্য আমার কি হবে? 4 স্কয়ার মাইনাস 1, না cos স্কয়ারের জায়গায় জাস্ট 4 বসাবো, তাহলে 4 স্কয়ার মাইনাস 1, তার মানে কি 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16, 16 মাইনাস 1 মানে কি 15, 16 মাইনাস 1 মানে কি 15। তাহলে আমি প্রথম পদ জানি, 4 নম্বর পদ জানি, আমি সমষ্টি বের করতে পারবো। হ্যাঁ, কি সূত্রটা কি ছিল, যে আমি জাস্ট এখানে টান দিয়ে সূত্রটা করে ফেলি, যে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা, কত পদ সংখ্যা এখানে কত 4টি পদের সমষ্টি, তাহলে 4/2। তা আমি যদি এটা ডাইরেক্ট মুখে মুখে করি, 2 একে 2, 2 দুগুণে 4, 2-এর সাথে তুমি যদি কাটো, এটা কাটো, 2 একে 2, 2 দুগুণে 4, দেন হচ্ছে এখানে তাহলে 0 থেকে একটা 0 বাদ দিয়ে যাবে, জাস্ট 15 থাকবে, তাহলে 15 দুগুণে 30, তাহলে 30 হবে। এটা কিন্তু তাহলে ঠিক নেই, এটা তাহলে আমার কি ভুল আছে। প্রথম 4টি পদের সমষ্টি হবে 30, বাট এখানে দিয়ে দিছে কি 26। সব ঠিক আছে তো? 4 স্কয়ার 16, হ্যাঁ মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। এরপর বলছে পাশাপাশি দুটি পদের পার্থক্য 5, পাশাপাশি দুই পদের পার্থক্য 5। আমি পাশাপাশি দুটি পদ বের করি, প্রথম পদটা আমি জানি 0, পরের পদটা বের করি, যে 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ার মাইনাস 1, তাহলে 2 স্কয়ার মানে কি 4, মাইনাস 1 মানে কি 3। তাহলে প্রথমটা হচ্ছে 0, পরটা হচ্ছে 3। এটা কি সমস্যা আছে নাকি কোনো? পাশাপাশি দুটি পদের পার্থক্য 5, দাঁড়াও, প্রথম 4টি পদের সমষ্টি 26, কোশ্চেনটা একটু একবার দেখে নিই। পাশাপাশি প্রথম পদটি 0, এটা তো আমার 0 আসছে। এরপর প্রথম 4টি পদের সমষ্টি 26 কিনা এটা দেখতে বসে, তাহলে প্রথম পদটা আমি জানি 0, আর চতুর্থ পদটা হচ্ছে তোমার কত 15, 4 স্কয়ার মাইনাস হচ্ছে 1, 16 মাইনাস 1 হচ্ছে 15। তাহলে এরপর আমি বের করছি, যে 0 প্লাস 15 ইন্টু 2 ভাগ 2, হ্যাঁ 30। তাহলে এটা তো ভুল। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 5, তাহলে পাশাপাশি প্রথম পদটা হচ্ছে 1 স্কয়ার 0, এরপর হচ্ছে 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 1 3, না এটাও তো ভুল, তাহলে এটা তো হওয়ার কথা না। তাহলে এইটাতে হয়তো বা এই এমসিকিউটাতে একটু সমস্যা থাকতে পারে। থাক, এটা আমরা তাহলে এটা হয়তো বা টাইপিস্ট হয়ে কোনোখানে সমস্যা করছে, বা আমাদের কোনো সমস্যা, আমরা এটা তাহলে বাদ দিই, আমরা পরেরটাতে যাই, এটা বাদ দেই। পরেরটা দেখি, এটা দেখি, এটার মধ্যে কি বলছে? 72-এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে পাওয়া সংখ্যাটির বিয়োগফল কত? 72-এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে বিয়োগফলটা কত? তাহলে এখানে অঙ্কদ্বয়ের কি স্থান বিনিময় করতে বলছে। অঙ্কদ্বয় তোমার কি বলছে? স্থান বিনিময় করতে। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে মানে কি? এটা তোমার দেওয়া আছে 72, এটা যদি তুমি স্থান বিনিময় করো, তার মানে 2-কে তুমি এখানে নিবা, আর 7-কে তুমি কি এপাশে নিবা, তার মানে কি 27 হয়ে যাবে। কত হবে? 27। এটাই তোমার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের জিনিসটা না? তাহলে 72 থেকে তুমি 27 বাদ দাও, তাহলে কত পাওয়া যায়? 72 মাইনাস 27 হচ্ছে 45। কত? 45। এই যে প্রথমটাই আমার উত্তর, কত? 45। পরবর্তীতে আমি যদি যাই, এখানে আবার জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে একটা, বসে প্যাটার্নটির চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? এখানে একটা, এটাই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা,
এখানে কি একটা দুইটা তিনটা, তাহলে এখানে আমি লিখি ফার্স্টে এটা হচ্ছে তোমার কি 6, ফার্স্ট লিখি 6, এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11, পর হচ্ছে তোমার 11, এরপরটাই কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরপর আমার কি 16, তাহলে তোমার পার্থক্য কত 6 আর 6 পরে কি 11, 5 বাড়ছে, 11 পর 16 কি 5 বাড়ছে, এরপরে পরবর্তী সংখ্যাটা কি অবশ্যই 5 বাড়বে, তাহলে 16 প্লাস 5 মানে হচ্ছে 21, তাহলে পরবর্তী সংখ্যা তোমার কি হবে 21। এটা গেল ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2, এটা হচ্ছে তোমার কি যে কোনো ম্যাজিক বর্গের সংখ্যাটা বের করার জন্য এই সূত্রটা ফলো করা হয়। তো এখানে আমার এখানে ক এর মান কত, আমার বলছে কি 6 ক্রমের, বলছে কত ক্রমের 6 ক্রমের বলছে, তাহলে আমি এখানে কি কয়ের জায়গায় কত বসাবো 6 বসাবো, তো আমি জাস্ট যে এখানে দিব কি 6 ইন্টু 6 স্কোয়ার প্লাস 1/2, তাহলে আমি যদি এটা ক্যালকুলেটর করি যে 6 ইন্টু 6 স্কোয়ার প্লাস 1/2, 111, তাহলে আমার কি এটার উত্তর কত 111। 6 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাটি তাহলে কোনটা 111। তুমি যেমন 3 ক্রমেরটা দেখো, 3 ক্রমেরটাও তুমি যদি এখানে এই সূত্রে বসাও তাহলে 15 পাবা এভাবে। তো এখন নেক্সটটাতে যদি যাই, আচ্ছা এটা বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কোনটি, 12 5 -2 -9, আমি কিন্তু এখানে দেখে বুঝতেছি এটা হচ্ছে ক্রমহ্রাসমান, তাহলে এখানে ফার্স্টে পার্থক্যগুলো বের করি, 12 থেকে কমে গেছে 5-এ, তাহলে হচ্ছে 7, 5 থেকে -2 হচ্ছে 3, তাহলে 5 থেকে -2 হচ্ছে 7, -2 থেকে -9 হচ্ছে 7, মানে কি এখানে পার্থক্যগুলো হচ্ছে 7 করে, পার্থক্যগুলো কত 7 করে। তো এখন তুমি যদি তাহলে পরবর্তী সংখ্যাটা তালিকার পরবর্তী সংখ্যা বের করতে চাও, জাস্ট এটার সাথে তুমি কি 7 করবা, 7 যোগ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা, 7 বিয়োগ করবা সরি, কারণ ক্রমহ্রাসমান বিয়োগ হচ্ছে, তাহলে -9 - 7 সমান কত হবে, -9 - 7 সমান হচ্ছে -16, মাইনাস কত 16, এই যে তাহলে এটাই তোমার অ্যান্সার -16। ব্যাস দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন ক্লাসটা। তো এখন পর্যন্ত তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অবশ্যই তোমরা এত ভালো মতো বসে বসে ক্লাসটা দেখছো, অ্যান্ড আশা করি তুমি জাস্ট এই ক্লাসটা করবা, এই স্লাইডটা ফলো করবা, তোমার নিজের নোটটা দেখবা, তুমি জাস্ট পরীক্ষার আগে তোমার কাজ কি, তুমি এই স্লাইডটা দেখবা, অ্যান্ড হচ্ছে তোমার কি যে তোমার যে হাতের নোটটা করছো ওই নোটগুলো দেখবা, অ্যান্ড জাস্ট প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। তো এবং আমি আশা করি কি যে পরীক্ষা শেষ করে ভাইয়ের কথা মনে পড়বে যে না ভাইয়া ঠিক বলছিল, এই ক্লাসটা হচ্ছে এনাফ। তুমি এই ক্লাসের মধ্যে তোমাকে যে টপিকগুলো দেওয়া হয়েছে, যে এই জিনিসগুলো দেখানো হয়েছে, এর থেকে বেশি তোমার আর লাগবে না, তুমি জাস্ট একটু করলেই তোমাকে আর কেউ কোনোখানে আটকাতে পারবে না, না এমসিকিউতে না হচ্ছে তোমার সিকিউতে, ঠিক আছে? তো এইটাই এখন পর্যন্ত, থ্যাংক ইউ। নেক্সটে আবার আমরা ইনশাল্লাহ আরেকটা চ্যাপ্টার পড়বো, ওটা করবো। থ্যাংক ইউ, ডান, শেষ।